वंशा कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণা, সকলকে আমার দণ্ডবত প্রণাম আবার জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আমি একবার কুইকলি চেক করে নিই, আমি সবাইকে দেখতে পাচ্ছি তো। আহ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আমি এইটা শুরু করবার আগে আমি একটু কীর্তন করতে চাই, কিন্তু তার আগে আমি একবার জেনে নিতে চাই আপনাদের মধ্যে থেকে কজন আছেন যারা শ্রীধাম মায়াপুরে গেছেন এর আগে। ওকে, অনেকেরই আমি কিছু জনের আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, কজন আছেন যারা শ্রীধাম মায়াপুরে যাননি, এইভাবে জিজ্ঞেস করি। তারা ডিজিটালি বা এমনি হাত হ্যান্ড রেজ করতে পারে। ওকে, অনেক কমই হ্যান্ড দেখতে পাচ্ছি যারা ডিজিটাল। যারা এমনি যাদের ভিডিও দেখা যাচ্ছে না তাদের আমি কোনো হ্যান্ড দেখতে পাচ্ছি না, তাই জন্য মানে তারা হয়তো, আমি আশা করছি যে ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা আপনারা এখনো শ্রীধাম মায়াপুর যাননি। তো আহ, চলুন আমরা সবাই মিলে আমরা শ্রীধাম মায়াপুরে যাই। এবং আমি দীনপাবন গৌরাঙ্গ প্রভুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমরা সবাই একসাথে মিলে যাতে শ্রীধাম মায়াপুরে যেতে পারি। তো আমার যেরকম প্রভু বলেছেন, আমার সুযোগ হয়েছে। কিন্তু এটা বলবার আগে একটু জাস্ট আমরা 2-3 মিনিটস আমরা একটু একসাথে কীর্তন করে নিই, যাতে আমরা সেই মুডটা, শ্রীধাম মায়াপুর, সেই মুডে আমরা সত্যি চলুন একসাথে চলে আসি। আমরা ভাবি যে যারা যারা যাননি, তারা যেই বিগ্রহর সঙ্গে কানেক্টেড, ভাবুন যে আপনারা সেখানেই আছেন। যদি আপনারা শ্রীধাম মায়াপুরে যাননি কিন্তু পঞ্চতত্ত্বের দর্শন করেছেন, তাহলে ভাবুন যে আপনি পঞ্চতত্ত্বের কাছেই আছেন। আর যারা যারা গেছেন তারা জাস্ট এটাই ভাবুন যে আমরা সবাই পঞ্চতত্ত্বের কাছেই আছি। আর এইভাবে এই মুডে আমরা চলুন কীর্তনটা করি। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चादेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই হাততালি দিতে দিতে করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ শিলা প্রভুপাদ। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद His Divine Grace Srila Bhaktivedanta Swami Srila Prabhupada ki jai. Jayam Vishnupad Paramahansa Parivrajacharya Ashtottara Shata Shri Srimad His Divine Grace Srila Bhakti Siddhanta Saraswati Goswami Maharaj Srila Prabhupada ki jai. Ananta Koti Vaishnava Vrinda ki jai. Kali Yug Pavan Hare Krishna Mahamantra ki jai. श्री नवद्वीप मायापुर धाम की जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल। হরে কৃষ্ণা। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে অনেক এক্সল্টেড, এবং আপনারা সবাই আমার থেকে অনেক অ্যাডভান্সড, কিন্তু আপনাদের সবাইয়ের আশীর্বাদে, আমাদের দীনপাবন গৌরাঙ্গ প্রভুর আশীর্বাদে আহ, আমার যে এই সুযোগটা হয়েছে আপনাদের সবাইয়ের সার্ভেন্ট হয়ে আমি যে আহ, শ্রীধাম মায়াপুর নবদ্বীপে যে আমি ওখানে যেতে পেরেছি, তাই জন্য এই সেবাটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা, এটা আমার সব থেকে আহ, এটা আমার অনেক সৌভাগ্য যে আমি শেয়ার করতে পেরেছি। তো আপনাদের একটা জিনিস জানাই, যে এই এই যে আহ, নবদ্বীপে যে যাওয়া, গুরু মহারাজের যে সঙ্গে পরিক্রমা করা, অ্যাকচুয়ালি এটা এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। যে আপনারা যারা যারা এখন অব্দি শ্রীধাম মায়াপুরে যাননি, আমি আমি এটা রিকোয়েস্ট করবো যে আপনাদের ডিজায়ার করা উচিত, ইন্টেন্স ডিজায়ার করা উচিত যে আমরা যেতে চাই। এবং আমি আপনাদের কিছু কিছু, যারা যারা যেতে চাননি এবং যারা ইন্টেন্সলি ডিজায়ার করছেন এবং যেতে তবুও পারছেন না, তার জন্য আমি কিছু 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 এটার মধ্যে আপনাদের সুন্দর রহস্যও জানাবো যেটাতে আপনারা যেতে পারবেন। তো আহ খুব মন দিয়ে শুনবেন।
আমার আমি আমার ব্যাপারে জানাই যে আমার এটা 2017 থেকে আমার যাওয়ার ইচ্ছে। শ্রীধাম মায়াপুরে গুরু মহারাজের সঙ্গে যাওয়ার ইচ্ছে। কিন্তু 2017টা এটা তো অনেক ভালো। এটা তো মানে বৈষ্ণবদের কৃপায় মাত্র 7 বছরই হয়েছে। এ তো হতে পারতো যে 7 জন্ম লাগতে পারতো, 700 জন্ম লাগতে পারতো, আর 7 কোটি জন্ম লাগতে পারতো। তার জায়গায় আমাদের বোনাফাইড গুরু পরম্পরার প্রভুপাদের মতন আচার্যদের কৃপাতে, আমাদের গুরু পরম্পরার কৃপাতে, আপনাদের সবার আশীর্বাদে জাস্ট 7 বছরেই আমি এটা এই যাত্রায় যেতে পেরেছি। তো এমনকি আমার সিধা মায়াপুরে যাওয়া হয়েছে। আর আমি গুরু মহারাজের কথা শুনতে শুনতেও গেছি। এটা আমি বলছি 2018-র কথা। কিন্তু কিন্তু এরকম হয়েছে যে একটা বছর এরকম হয়েছে যে আমি ওখানটায় পার্সোনালি প্রেজেন্ট। আর আমি ওয়েট করে আছি গুরু মহারাজ আসবেন, যে যাত্রা হবে শ্রীধাম বৃন্দাবনে। কিন্তু গুরু মহারাজ আসবার দুদিন আগে এমন পরিস্থিতি হয় যে আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। তাই জন্য এটা খুব দুর্লভ সুযোগ। আমি এই জন্য বলছি, আমি আমার এই অনুভূতিগুলো এই জন্য বলছি যে এটা খুব দুর্লভ সুযোগ। যে আমরা যখন ভক্ত সঙ্গে যখন আমরা যাই, কেন কি, যদি আমরা ভক্ত সঙ্গে যদি না যাই না ধামের, যদি করি স্পেশালি আমরা আম, আম, এর আগের ক্লাসে অনেকবার দীনপবন গঙ্গোপাধ্যায় মেনশন করেছে, জানিয়েছে আমাদের যে আমাদের শ্রীধাম বৃন্দাবন ঠিক আছে, কিন্তু বৃন্দাবন অনেক হাই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, জগন্নাথপুরীও, জগন্নাথপুরী নেক্সট আমরা যেতে চাই, কিন্তু ফার্স্ট আমাদের যাওয়া উচিত শ্রীধাম মায়াপুর। কেন কি, শ্রীধাম মায়াপুর হচ্ছেন ঔদির্য ধাম। ঠিক আছে, অনেক অনেক মহাপ্রভুর কৃপা ওখানে আছে। আর শ্রীধাম মায়াপুর আমাদের টার্গেট করা উচিত। যদি কেউ এরকম থাকে যে যে না গিয়ে থাকে, ইভেন যে গিয়ে থাকে কিন্তু মানে সে ভক্ত সঙ্গে সেই এটা রস পায়নি, তাহলে তার ভক্ত সঙ্গের জন্য ডিজায়ার করা উচিত। তো আপনাদের এটা জানাই যে এই এটার, আমি বললাম যে রহস্যটা কি আছে, কি করে আমি যেতে পারবো। যারা যারা জাননি তারা মন দিয়ে এটা শুনুন। নবদ্বীপ, আহ ঠিক আছে, সেটা জানানোর আগে আমি আরেকটা জিনিস জানাতে চাই। আহ নবদ্বীপ মানে সেটা 9টা দ্বীপ আছে সেখানে। আর এই 9টা দ্বীপ যে, আমাদের ভক্তিতে কটা অঙ্গ আছে কে বলতে পারবে? হ্যাঁ, শ্যামাকান্ত কৃষ্ণ মাস্ত্রী, আপনি আনমিউট করতে পারেন মাতাজি। 9টা প্রভু। 9টা, তাই তো? তো এই যে নবদ্বীপের যে 9টা দ্বীপ, যে এই 9টা দ্বীপের খুব সিগনিফিকেন্স আছে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ মাতাজি। তো এই যে 9টা দ্বীপ, যে এই 9টা দ্বীপ আমাদের ভক্তির যে 9টা অঙ্গ, তার সঙ্গে খুব কানেক্টেড। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। ঠিক আছে, তো এখানে দেখুন যেরকম অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন, এটার সঙ্গে কানেক্টেড। তারপরে সীমন্ত দ্বীপ, এটা হচ্ছে শ্রবণ, শ্রবণের সঙ্গে কানেক্টেড। গোদ্রুম দ্বীপ কীর্তন, মধ্যদ্বীপ স্মরণ, তারপরে ঋতুদ্বীপ এটা অর্চন, ঝানুদ্বীপ বন্দন, কোলাদ্বীপ এটা পাদ সেবন, দ্বীপ এটা সেবা, আর রুদ্রদ্বীপ এটা সাক্ষ্য। তো এইভাবে আমাদের এই 9টা দ্বীপ যে, এটা ভক্তির 9টা অঙ্গের সঙ্গে কানেক্টেড। এত সুইট এটা। আর এর সেন্টারে কি আছে? সেন্টারে হচ্ছে অন্তর্দ্বীপ। আর যে আমাদের যে মায়াপুরে যে মন্দির, যে মায়াপুর চন্দ্রদেব মন্দির, এটা হচ্ছে অন্তর্দ্বীপের মধ্যে পড়ে। তো এই আমরা যখন আমরা যখন এই এই সব দ্বীপের মধ্যে যখন আমরা যাব, যখন তখন আমরা ওই ডিভোশনাল সার্ভিসের আমরা ওই অঙ্গটাকে আমরা সার্ভ করছি। এবং ওখানে গিয়ে আমরা, আমাদের যদি কোনো অঙ্গ উইক থাকে, যেরকম আমার সব অঙ্গই উইক,
তো ওখানে ওখানে আমরা ওই দ্বীপের মধ্যে গিয়ে আমরা আমরা প্রার্থনা করতে পারি, যাতে আমাদের স্মরণ ভালো করে করতে পারি, যাতে আমরা শ্রবণ ভালো করে করতে পারি, যাতে আমরা কীর্তন করতে পারি, যাতে আমরা ভালো করে নাম নিতে পারি, যাতে আমরা ভগবানের যখন অর্চন করছি তখন খুব অ্যাবজর্ব হয়ে যাতে অর্চন করতে পারি। যে যদি আমি কোনো প্রার্থনা না জানি, আমার মুখের মধ্যে কোনো প্রার্থনা আসে না, তাহলে জাহানু দ্বীপের মধ্যে গিয়ে আমরা প্রার্থনা করতে পারি। এবার আপনারা বলবেন যে তাহলে কি করে করবো প্রভু, আমি তো যেতেই পারলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে। একটা হচ্ছে যে আমরা ফিজিক্যালি যাওয়া, আরেকটা হচ্ছে আমরা মেন্টালি যেতে পারি আমরা ওখানে। আর মেন্টালি কি করে যাব আমরা, সেই জিনিসটাও এখানে আপনারা আপনারা আমাকে মনে করাবেন, যদি আমি ভুলে যাই তাহলে আমরা মেন্টালি করে পৌঁছাবো সেই জিনিসটাও কিন্তু আছে এটার মধ্যে, আমি কভার করতে চাই। তো এটা হলো, আমি এখানটায় আমি এটা স্টপ করছি। তো আমি সব দ্বীপের আমি ডিটেলে এই মুহূর্তে আমি যাচ্ছি না, কিন্তু আমি স্টার্ট করি যে আমাদের যখন এই যাত্রার এই শুরুতে আমরা ফার্স্ট ডেতে এমনি কভার করি আহ, অন্তর্দ্বীপ। আর অন্তর্দ্বীপের মধ্যে আমরা সেদিনকে স্পেশালি আমরা কভার করি টিওভিপি। আপনারা কজন আছেন? আমি দেখছি বিতিকা মাতাজি হ্যান্ড রেজ করে আছেন। বিতিকা মাতাজি কিছু আপনি কিছু জিজ্ঞেস করতে চান নাকি হ্যান্ডটা আগের থেকে রেজ করা? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। দণ্ডবোধ প্রণাম। না, আমি এটা হ্যান্ডেল রেজ করেছিলাম। আমি নবদ্বীপ মায়াপুরে যাইনি ওইটা জানানোর জন্য। আচ্ছা, তারপরে আমি লোয়ার করিনি, সরি। আমি করে ঠিক আছে, দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমাদের আপনাদের মধ্যে কেউ এরকম কেউ আছে যারা টিওভিপি তে গেছেন এখন? এখন টিওভিপির ট্যুর হচ্ছে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, যে মন্দিরটা, নতুন মন্দির যেটা আসছে। কেউ কি এরকম আছেন যারা টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়ামে গেছেন? আচ্ছা, তো আপনাদের এটা জানাই যে আমাদের, আচ্ছা, সদানন্দিনী মাতাজি বলছে যে মাতাজি গেছে। তো এই যে নতুন যে মন্দিরটা আসছে, আপনাদের এটা জানাই যে যারা যারা মায়াপুরে গেছেন, যারা যারা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে গেছেন, সেখানে তো মন্দিরে আপনারা দর্শন করেছেন, কিন্তু এখন যে নতুন মন্দিরটা যে আসছে, সেই মন্দিরটার ক্যাপাসিটি হলো সেখানে 10,000 ভক্ত একসাথে নাচতে পারবে। সেটা হচ্ছে এই এটা হচ্ছে এই মন্দিরের ক্যাপাসিটি, এই মন্দিরটা। আর আমি যে এই যে গুরু মহারাজের সঙ্গে যে যাত্রাতে গেছি, এখানে 12,000 ভক্ত একসাথে গেছে। ঠিক আছে, তো প্রথম দিনকে পুরো 12,000 ভক্ত ওই টিওবিপি তে বসেছিল। প্রথম দিনকে আমি এত বড় একটা মন্দির, ঠিক আছে, এরকম আর জীবনে মন্দির তো ছেড়ে দিন, এরকম এরকম অফিসের মধ্যে এরকম 10,000 জন একসাথে বসতে পারবে এরকম আমি দেখতে পারিনি। এই এরকম আমি কোনো জায়গার মধ্যে আজ আজ অব্দি যাইনি। তো এখানে একসাথে দেখছি যে 10,000, 10,000 জন, মানে একটা পরিকল্পনা করে ভাবুন। আর এটা একটা প্ল্যানেটোরিয়াম। যারা যারা মানে কলকাতায় থাকেন তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের নাম শুনেছেন, কিন্তু এ তো হচ্ছে সাধারণ ভৌতিক জগতের এই কয়েকটা প্ল্যানেট। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, মানে এই যে আমাদের যে সৃষ্টির যে যে কিরম করে, মানে এই কত কত রকমের আমাদের প্ল্যানেটারি সিস্টেম আছে, ঠিক আছে, যেই গোলকা চার্ট আমরা যেটা বুঝি, সেগুলো সব কিছু পুরো ডেমনস্ট্রেশন দেওয়া হবে। আর ওখানে মানে বিশাল বিশাল আয়োজন। তো এটা 2026-এ এটা এই মন্দিরটা কমপ্লিট হবে। যারা 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 মায়াপুরে এখন অব্দি যাননি, বা যারা যারা এখন এর পরে যারা যাবেন, যেহেতু আপনাদের মধ্যে থেকে বেশিরভাগ জনের এটা টিওবিপি এখন অব্দি দেখেননি, এখানে নৃসিংহদেবের উইংটা অলরেডি রেডি হয়ে গেছে। অসাধারণ, মানে মানে এটা আহ বিশ্বের একটা এমন একটা জিনিস হতে চলেছে, মানে এই মন্দির যেখানে প্রত্যেকটা আইটেম বিশ্বের থেকে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট জিনিস আনা হয়েছে। সেটা হচ্ছে আমাদের টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এইবার এবার আমরা চলে আসি মানে এটা আমরা টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম আমরা কভার করলাম। এবার আমরা যাই সীমন্ত দ্বীপে। কেন কি আমি যারা যারা যাননি, আমি চাই যে আপনারা সবাই তাড়াতাড়ি যান, তাই জন্য সীমন্ত দ্বীপে কি আছে? সীমন্ত দ্বীপে আছে আমাদের রাজারপুর জগন্নাথের মন্দির। তো এই রাজারপুর জগন্নাথের যে মন্দির, এটা খুবই স্পেশাল মন্দির। কেন কি
আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো জানবেন যে জগন্নাথ পুরীতে জগন্নাথ পুরীতে সবাই জগন্নাথের দর্শন করতে যান। তো এই জগন্নাথ পুরী, শুধু জগন্নাথ পুরী না, যত ধাম আছে সব ধাম পুরোপুরি মায়াপুরের মধ্যে কমপ্লিটলি অ্যাভেলেবল। যদি কেউ মায়াপুর নবদ্বীপের কেউ যদি নবদ্বীপে যদি কেউ দর্শন করে, সে যদি পরিক্রমা করে, তার সব কটা ধামে যাওয়ার যে ফল সেটা অটোমেটিক্যালি সে পেয়ে যায়। এবং তার সঙ্গে প্লাস হচ্ছে যে এটা হচ্ছে ঔদির্য ধাম, এখানে কোনো অফেন্স কাউন্ট হয় না। ঠিক আছে, আমার মতন জন যে, আপনারা তো অনেক এক্সল্টেড, কিন্তু আমার মতন জন যে সব জায়গায় অফেন্স করতে করতে থাকে, ঠিক আছে, অপরাধ হয়ে যায়। তো সেই অপরাধ, এটা হচ্ছে অপরাধ, এই এই ধামের মধ্যে কোনো অপরাধ কাউন্ট হয় না, বা হয়তো খুব কম এরকম। আর শুধু তাই না, এখানে অপরাধ যদি হয়ে থাকে, কেউ যদি অনেক অপরাধ নিয়ে চলছে, অলরেডি ব্যাগেজ আছে অনেক অপরাধ, সেই অপরাধ অপরাধ ভঞ্জন জায়গাও আছে, অপরাধ ভঞ্জনের দ্বীপও আছে এখানে। সেটা হচ্ছে কোলা দ্বীপ। কোলা দ্বীপে যদি কেউ কেউ গিয়ে যদি যদি আপ্রাণ ভয়ে প্রার্থনা করে, তার যা সব অপরাধ এখন অব্দি, এই লাইফ টাইমে না, যত লাইফ টাইমে যত অপরাধ আছে সব একসাথে ওয়াইপ অফ, ক্লিয়ার। এই অপরাধ, অপরাধ কেন বলছি? অপরাধ, অপরাধ যদি দূর হয়ে যায় তাহলে কি হবে? কেউ কি বলতে পারবে? অপরাধ যদি যদি কারোর দূর হয়ে যায়, তাহলে তাহলে কি হয়? অপ- আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন, অপরাধে গুছি, হরি নামে রুচি। যে অপরাধ যখন দূর হয়ে যায়, তখন আমাদের হরি নামের উপরে টেস্ট আসে। অপরাধ যখন দূর হয়ে যায় তখন আমাদের হরি নামের টেস্ট আসে। আর এইটাই তো আমরা চাই সবাই। তো তো এই এই সব কিছু তো, এখন আমরা রাজারপুর জগন্নাথ মন্দির আছে। তো এই রাজারপুর জগন্নাথ মন্দিরের মধ্যে একটা খুব বিশেষ ব্যাপার আছে। জগন্নাথের মন্দিরে, যদি আপনারা জগন্নাথ পুরীতে গিয়ে থাকেন, জগন্নাথ পুরীতে আহ যে জগন্নাথের বিগ্রহ আছে, প্রত্যেক 12 বছরে জগন্নাথের নবকলেবর হয়। নবকলেবর মানে যে বিগ্রহ, যে তার বিগ্রহ চেঞ্জ হয়। এবং একটা খুব মানে খুব, আমাদের স্ক্রিপচার্স এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে, যেখানে সেই যে জগন্নাথের যে আহ, যে আহ, প্রাণ শক্তি, সেটা নতুন বিগ্রহতে ট্রান্সফার হয়ে যায়। তো সেটা একটা খুব মানে, সে জগন্নাথ কি করে সে অন্য বিগ্রহতে আসবে, কোথার থেকে আসবে, সেগুলো সব মানে একটা খুব স্ট্যান্ডার্ড প্রসেস আছে, এবং মানে সেইভাবে ফলো করে আসা হচ্ছে পরম্পরাতে। কিন্তু এই যে রাজারপুরের জগন্নাথ, তো জগন্নাথের বিগ্রহ এভরি 12 বছর চেঞ্জ হয় জগন্নাথ পুরীতে। কিন্তু রাজারপুরে জগন্নাথের মধ্যে যে জগন্নাথের বিগ্রহ আছে, সেটা 500 বছর পুরনো জগন্নাথ, আজকের দিনেও সেবা হয়ে যাচ্ছে। আর একটা আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, এই এই যে জগন্নাথের বিগ্রহ, এইটা আগে ইসকনের কাছে ছিল না। কিন্তু এটা একজন মানে, আহ, আমার ঠিক নামটা মনে পড়ছে না, এটা একজন ভক্ত সেবা করছিলেন। কিন্তু ওনার যখন বয়স হয়ে যায়, যখন তখন উনি উ- মানে উনি উনি কোনো মতেই এই সেবাটা ছাড়তে চায়নি। কিন্তু একবার কি হয়, জগন্নাথ ওনার স্বপ্নে এসে বলে, হুম, আমি দেখছি যে তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, তুমি কি করে এটা সামলাবে, তুমি আমাকে বঞ্চ ইসকনের শিলে জয় পতাকা স্বামীর হাতে দিয়ে দাও। তো তো তখন আহ, তখন তখন তাকে তাকে শুধু অলরেডি মানে ওনার ওখান থেকে লোক পাঠানো হয়, যে ইসকনের মধ্যে পরম পূজ্য জয় পতাকা স্বামী মহারাজকে জানাতে। তো মহারাজ ওই সময় ট্যুর করছিলেন।
এবং তখন মহারাজ যখন ট্যুর করছিলেন, তো এই আরেকটা জিনিস আপনাদের বলি, এই যে রাজারপুরের যে জগন্নাথ মন্দির, এখানে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মাই, তারা কিন্তু খুব রেসিপ্রোকেটিভ। মানে তারা আহ, আপনি যেইভাবে ওনাকে অ্যাপ্রোচ করবেন, সে কিন্তু কোনো না কোনো ভাবে সে আপনার সঙ্গে রেসিপ্রোকেট করবে। তো এবার তারা আহ, যেই সময় জানানো হয়েছে ইসকনকে, তখন ওই সময় মহারাজ ওই সময় ট্যুরে আছেন, মানে উনি বাইরে আছেন। তো ভক্তরা বলছে ঠিক আছে, আহ ঠিক ঠিক আছে, মানে এরকম প্রথম কথাবার্তা হয়েছে। তো এবার ভক্তরা কি করেছে যে আচ্ছা জগন্নাথ আসবেন, তো ঠিক আছে, এবার জগন্নাথের কাছে না ভোগ নিয়ে ভক্তরা কি করেছে, ওখানে ভোগ লাগাতে রেখেছে রাজারপুর জগন্নাথের কাছে। ঠিক আছে, তাহলে ভোগ ভোগ পাঠিয়ে দাও। তো এবারে ভোগ পাঠাতে লেগেছে। তো এবার মহারাজকে তখন, তখনকার দিনে তো এরকম কমিউনিকেশন অত ইয়ে হতো না, মানে এরকম আজকালকার মতন এরকম আপনারা যেরকম জুমে আমাকে দেখতে পাচ্ছেন, আমি যেরকম জুমে আপনাদের দেখতে পাচ্ছি, কিন্তু তখনকার দিনে ওরকম জুম এইসব তো ব্যবস্থা ছিল না, ফোনের মধ্যে অত অনেক এক্সপেন্সিভ। ওই জন্য মহারাজের কাছে কমিউনিকেশন যখন পৌঁছেছে, যখন তখন মহারাজ ওখান থেকে জানিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে ওনার সার্ভেন্টকে যে ঠিক আছে ওগুলো সব, এটা তো খুবই ভালো খবর, কিন্তু ওখানে একটা জিনিস দেখো যে এখনো তো ওই ল্যান্ডেড, মানে ওই ওটা তো অন্যদের জায়গা এখন, জায়গার ডিলটা তো এখনো কমপ্লিট হয়নি, তাই জন্য এটা তোমরা কেউ ভোগ দেওয়া আরম্ভ করনি তো জগন্নাথকে। তো এইটুক মহারাজ ইনস্ট্রাকশন পাঠিয়েছে। এইখানে এইখানে যতদিন ইনস্ট্রাকশন আসে, ততদিনই তো অলরেডি ভোগ চলছে। আর যে যে তখন জানিয়েছে, তখন বলছে যে মহারাজ জিজ্ঞেস করছেন তোমরা জগন্নাথকে ভোগ দেওয়া আরম্ভ করো না তো, যে 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 পূজারী যে ভোগ পাঠাতেন সে বলছে হ্যাঁ, মহারাজ এরকম বলেছে, ভোগ আজকের থেকে বন্ধ। তো যেই যেই না ভোগটা বন্ধ করেছে, তখন মানে সে তো, মানে তারপরে তো সে মহারাজকে জানাবে এইসব করে, এই না করে সেদিন থেকে ভোগ বন্ধ করে দিচ্ছে। তো যেই জগন্নাথকে যেই ভোগ বন্ধ করে দিয়েছে, তখন তখন জগন্নাথ, যিনি ওখানে, মানে তখন যে উপস্থিত যে যিনি ব্যক্তি, যেনার বয়স হয়ে গেছে, ওনার স্বপ্নে আবার এসছে জগন্নাথ। সে জগন্নাথকে দেখছে যে জগন্নাথ না ওই মন্দিরের ক্যাম্পাস থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে। তখন সে সে পূজার ইচ্ছে গেছে, তার তো বয়স হয়ে গেছে, স্বপ্নের মধ্যে দেখছে সে দৌড়াচ্ছে, জগন্নাথ আপনি কোথায় যাচ্ছেন? আমি চললাম মায়াপুরে, আমি ইসকনে চললাম। ঠিক আছে, ঠিক আছে। তো তো তখন বলছে যে কেন, কেন জগন্নাথ? না না, আমার ভোগ তো ওখান থেকে আসছে না, আমি এখন ওখানেই চললাম। তখন বলেছে, তখন জগন্নাথ দেখলো যে এই যে এত সব কমিউনিকেশন হবে, এই হবে, আমাকেই কিছু তাড়াতাড়ি করতে হবে। তখন তখন ওরা কি করলো, ওরা বললো যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা ওই ল্যান্ডের সব পেপার টেপার আপনাদের রেডি আছে, আপনারা নিয়ে নিন এটা তাড়াতাড়ি, জগন্নাথকে নিয়ে নিন, জগন্নাথ আপনাদের কাছে যেতে চায়। বলে আর জগন্নাথ স্বপ্নের মধ্যে এটাও জানিয়েছে, তোমাদের ভোগ তো ওইটুকুই, কিন্তু ইসকনের ভোগগুলো খুবই ভালো হয়। সেইভাবে জগন্নাথ যে, সে খুবই মার্সিফুল। এবার আপনাদের এটা জানাই যে যারা যারা এখন অব্দি যাননি, যাদের যাদের এই সুযোগটা হয়নি, বা যারা যারা চান যে ভক্তদের সঙ্গে যেতে, পরিক্রমার মধ্যে যেতে, যেইভাবে আপনি চান, ঠিক আছে, তাদের একটা রহস্য বলে দিই। এই যে জগন্নাথের, এই যে সীমন্ত দ্বীপের মধ্যে জগন্নাথের ওখানে যে যে কি বলবো, ধামের যে আমাদের মাটি আছে, ঠিক আছে, ভক্তদের যে চরণ ধুলি, সেইটা যদি কেউ ওখান থেকে গ্রহণ করতে পারে, আর সেইটা যদি কেউ তার সাথে তিলকের সাথে মিশিয়ে যদি কেউ লাগাতে পারে কপালে, ঠিক আছে, তাহলে তার নিঘাত খুব শিগগিরই তার ওখানে দর্শন হবে। সে সে যতই তার প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন, সে শিগগিরই যাবে ওখানে। আর এইটা একটা আশীর্বাদ। এটা একজন আমার আহ, আমার একজন মহারাজের কাছ থেকে শোনা। এবং ওই মহারাজের মানে আমার অবগুণের জন্য আমি ওই মহারাজের মুখটা তো মনে পড়ছে, কিন্তু আমার নামটা মনে পড়ছে না। কিন্তু এই মহারাজ নিজে জানান একটা ঘটনা, একটা পার্টিকুলার একটা ঘটনা জানান মহারাজ। মহারাজ বলেন আম, যে
আমি প্রভুকে জিজ্ঞেস করি, প্রভু তোমার কি মনে আছে ওই মহারাজের নাম? আচ্ছা না। প্রভু পরিব্রাজক মহারাজ। না প্রভু, ওই যিনি সীমন্ত দ্বীপে লাস্ট টাইম আমরা গেছিলাম, যে একটু হিন্দিতে আচ্ছা, কথা বলেন। ভক্তি ভক্তি দামোদর মহারাজ। আমার মনে পড়ছে না তুমি কার কথা বলছো প্রভু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আম, তো যাই হোক, এই মহারাজ একটা ঘটনা বলেন। মহারাজ বলেন যে একটা বিদেশে একজন একজন বৃদ্ধ মহিলা, উনি প্রত্যেক বছর দেখেন কি যে সবাই পরিক্রমাতে যায়, সবাই ভক্ত সঙ্গে গিয়ে পরিক্রমা করে আসেন। কিন্তু ওনার ওনার অত ফাইন্যান্সিয়াল অত এবিলিটি নেই যে উনি এই ট্রাভেল করে, ইন্টারন্যাশনাল ট্রাভেল করে যাবেন। ওইসব তো ছেড়ে দিন, ওনার পাসপোর্টও নেই, তাহলে তো ভিসা তো নেই, এসব কোনো কিছুই নেই। তো যাওয়ার কোনো আহ, মানে ওনার কোনো সিচুয়েশনই নেই। তো এই যে বৃদ্ধ মহিলা, মানে উনি বসে বসে ওখান থেকে ডিজায়ার করতে থাকে যে আমি যে কবে যাব এরকম আর আমার এই আমার যে এই আশাটা এই লাইফ টাইমে কি আর পূর্ণ হবে? এই বসে বসে উনি এই ডিজায়ার করতে করতে উনি এই রাজারপুর জগন্নাথের ওখানে ভক্তের চরণ রেণু, এইটার গ্লোরিসটা জানতে পারে, যে ওইখানের যদি কেউ চরণ রেণু পায় ওখানে, ভক্তের চরণ রেণু ওখানে, এই যে ওখান থেকে জাস্ট কিছুটা মাটি নিয়ে ওখানে তিলকে পড়ে এটা লাগাতে হবে জগন্নাথের, ব্যাস এটা ডিজায়ার করে যে আমি এখানে যেতে চাই, তাহলে পরে তার নিঘাত হবে। তো এবার উনি বলেছে যে আমি যেতে পারছি না ওখানে, ঠিক আছে, কিন্তু আমি ওখান থেকে না কাউকে একটা জানিয়ে দিই যে ওখান থেকে চরণ ট্রেন একটুখানি এইটুখানি তুমি পোস্টে শিফট করে দাও। এইটা তো খুব একটা ডিফিকাল্ট কাজ না। তো ওইটা ওখান থেকে শিফট করে ওই ওনার বিদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপরে তো উনি রোজ তিলকে লাগাচ্ছে, আর উনি বলছেন যে সেই ওনার ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি, ওনাকে লোকজন এসে লক্ষ্মী দিয়ে বলছে মাতাজি আপনি যান এবার, ঠিক আছে। ওনার পাসপোর্ট যে কে বানিয়ে দিচ্ছে, আর কত তাড়াতাড়ি যে ভিসা হয়ে গেছে, সেই বছরই উনি এই মানে তার যে নেক্সট পরিক্রমা ছিল তাতে উনি নেক্সট এখানে চলে আসেন। আর যেই মহারাজের কাছ থেকে আমার শোনা, সেই মহারাজ নিজে বলছেন যে আমি যখন থেকে এটা শুনেছি তখন থেকে আমি তো নিজেই তিলকটা করি, তারপরে 14 বছর কন্টিনিউয়াস আমি আমি ভক্ত সঙ্গে পরিক্রমা করেছি। তো বলছে যে ওই মহারাজ নিজে বলছেন যে তার আগে আমি নিজেই আসতে পারছিলাম না। তো এইটা হচ্ছে জগন্নাথের, আহ, রাজারপুর জগন্নাথের ওখানে ভক্তের চরণ ধুলির মহিমা। তো আপনারা এইটা নিশ্চয়ই আপনারা যারা যারা যাননি এবং যারা যারা যেতে চান, যারা ভক্ত সঙ্গে, যারা রিয়েলি এটা টেস্টটা পেতে চান, ঠিক আছে, দেখুন অনেকে হয়তো যে গিয়ে আসতে পারেন, কিন্তু ধরুন মানে আমরা যদি সাইট সিইং করে আসি, যে হ্যাঁ গিয়ে দেখলাম এইখানে জগন্নাথ আছে, আচ্ছা ওইখানে ওই নদী আছে, আর এই এইগুলো কি হবে, এইগুলো আমাদের এরকম ফটো তোলার মতন, একটা ছবি তুলি এখানে একটা সেলফি তুললাম, এইটা একটা জিনিস, ঠিক আছে, এইটা মানে এই এটাতে না আমরা টেস্ট পাবো না, এখানে গিয়ে চলে আসতে পারি কিন্তু এখানে আমরা ওইটা ক্যারি করতে পারবো না। কিন্তু যখন আমরা এখানে যাব ভক্ত সঙ্গে, তখন মানে আমরা যেই টেস্টটা পাবো মানে ওটা আনবিলিভেবল, আপনি ভুলতে পারবেন না ওটা। তো তো এটা হলো আমাদের জগন্নাথ, আহ রাজারপুর জগন্নাথের কথা। এবার রাজারপুর জগন্নাথের জাস্ট যদি আপনি আহ একটু পিছন দিকে যান, তাহলে ওখানে অলরেডি সীমন্তিনী মা আছে। এটা হচ্ছে সীমন্ত দ্বীপ। আর এই সীমন্ত দ্বীপ, এই নামটা কিসের থেকে পড়ে? মা সীমন্তিনীর কাছ থেকে। আর মা সীমন্তিনী হচ্ছেন, সে হচ্ছেন মা দুর্গা, মহামায়া। আর সে মা সীমন্তিনী এখানে দেখেন যে একটা সময় আম, আমরা এটা এর আগেও ক্লাসে শুনেছি, কিন্তু কারোর কি এই এই লীলাটা কারোর মনে আছে?
বা কেউ কি এই লীলাটা জানেন না, তাহলে তাহলে আমি বলতে পারি, নাহলে পরে আমি এটা স্কিপ করে যেতে পারি। সে হ্যান্ড রেজ করতে পারে। সীমন্তিনী মায়ের লীলা আপনাদের সবার মনে আছে? আমি এটা জিজ্ঞেস করি যে কেউ যদি না জানেন তাহলে পরে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলছি, আমি দেখছি যে হ্যান্ড রেজড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। তো এই যে একবার আহ একবার বাবা ভোলানাথ একবার উদুম নৃত্য করতে লাগে। সে সে যখন নৃত্য করছে, যখন তখন বাবা ভোলানাথ বলছে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তখন এখন বাবা ভোলানাথ যখন, বাবা ভোলানাথের নৃত্য আমরা জানি যে সে যখন নৃত্য কখন করে, তাণ্ডব যখন তাণ্ডব নৃত্য যখন করে, কখন করে, সে যখন ধ্বংস হবে, ঠিক আছে, সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে সেই সময় সে ওরকম উদুম নৃত্যতে সৃষ্টি ধ্বংস হয়ে যায়। তো বাবা ভোলানাথ যখন নৃত্য করছে এরকম গৌরাঙ্গ, গৌরাঙ্গ, তখন মা, টাইম মানে কি ওরকম টাইম তো না, কিন্তু মানে স্কেজুলে দেখছে যে আরে এটা তো বাবা ভোলানাথ, এখন তো সৃষ্টির ডিস্ট্রাকশন মানে ধ্বংসের টাইম হয়নি এখনো, কিন্তু বাবা ভোলানাথ এখনই কেন নৃত্য করছে? তখন বাবা ভোলানাথকে গিয়ে নক করেছে, প্রভু কি হলো, আপনি এই যে এই সময় আপনি নৃত্য করছেন, আর আপনি এই যে নামটা নিচ্ছেন, এটা এই নামটা তো আমি কখনো শুনিনি। তখন বাবা ভোলানাথ জানান যে আমি অত্যন্ত আনন্দে আছি, কেন কি আমি আমি জানি যে আমাদের আমাদের প্রভু মানে শ্রীকৃষ্ণ, সে কলিযুগে গৌরাঙ্গ রূপে সে আবির্ভূত হবেন, একদম গোল্ডেন অবতার। সে তার অঙ্গকান্তি হবে যে গোল্ডেন অবতারে। তো আর সে মোস্ট মোস্ট মার্সিফুল মোডে হবে। তো এটা শুনে বাবা ভোলানাথ খুব আনন্দে আছে। আর তারপরে বাবা ভোলানাথ গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক গুণগান করতে লাগেন। তো যখন এত গুণগান, মানে যখন গৌরাঙ্গ রূপে আসবেন, তখন মানে তার কি মুড হবে এটা শুনে, মানে উনি সবার উপরে কৃপা করবেন। তখন মা পার্বতী, সে বলছে যে হ্যাঁ তাই সবার উপরে কৃপা করবেন, আমিও তো প্রভুর সার্ভেন্ট। কিন্তু দেখো যে আমি যে এই যে সব মানে মায়ের সেবা কি, যে সবাইকে কৃষ্ণের থেকে দূরে নিয়ে যাওয়া, টেস্ট করা না, মানে এরকম দেখতে তো হবে যে আসল আদৌ এ ভক্ত কিনা। কিন্তু মায়ের সেবা হচ্ছে সবাইকে দূরে নিয়ে যাওয়া। তো বলছে যে আসলে এর এই সেবাটাতে না মানে খুব থ্যাঙ্কলেস কেউ, এরকম না যে মা খুব আপনার সেবাটা খুব ভালো লেগেছে, এরকম না। সে দূরে নিয়ে গেল, আর যাদেরকে দূরে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে যে মা ওটা দাও, এটা দাও, ওটা দাও। মানে অনেক বাচ্চাদের দেখবেন যে ওর মানে বাবা মায়ের কাছে বলবে যে আমার ওইটা চাই, আমার এইটা চাই, আমার সেটা চাই। কখন এটা বলবেন যে এটা ভাল লেগেছে, এইটা একবারও শোনা যাবে না, আমার ওটা চাই। আচ্ছা এটা চাই, দিলাম এটা, আমার এবার ওটা চাই, ওটাও দিলাম, এইবার ওটা চাই। আরে একটু শান্ত তো বস। না না এবার ওটা চাই। তো তো যেই বাচ্চাদেরকে দূরে নিয়ে যেতে হয়, যেই বাচ্চাদেরকে মা দূরে নিয়ে যাচ্ছে, তারা একবারও মাকে বললো যে মা থ্যাংক ইউ। তার তার লিস্ট তো আছে, সবসময় পকেটে একটা লম্বা লিস্ট আছে, মা এবার ওটা চাই, মা এবার ওটা চাই, সেরকম করে যাচ্ছে সমানে। ওফ, ও কি কোনোদিনও কি বন্ধ হবে? হবে না কখনো। তো সেই সেই মায়ের কাজ হচ্ছে ভীষণই থ্যাঙ্কলেস। তো এই মানে মা বলছে যে আহ, যখন গৌরাঙ্গ মহাপ্রভু এত মানে কৃপালু, যখন মানে সে তার এতই কৃপা, তখন মা ঠিক করেছে যে আমি নিজেই ওখানে এবার যাব সীমন্ত দ্বীপে। আর মা ওখানে মানে ইন্টেন্স তপস্যা করেন। তপস্যা, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলে মা একদম তপস্যা যখন করে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আবির্ভূত হন ওখানে, মানে ওখানে পার্সোনালি অ্যাপিয়ার হন ওখানে। আর অ্যাপিয়ার হওয়ার পরে তখনও কলিযুগে হয়নি, তখন কলিযুগের আগেই। তখন হওয়ার পরে মা কি করে যে মা আহ, মহাপ্রভুর কাছে বলে যে প্রভু আমি তো আপনার যে আমি এই এই যে সেবাটা করছি এটা খুবই মানে একদমই থ্যাঙ্কলেস, এবং মানে আমি কি আর করছি, আমি আমি সবাইকে আপনার থেকে দূরে নিয়ে যাচ্ছি, কিন্তু মানে আমি
কি করে আপনাকে প্লিজ করতে পারি। তখন মহাপ্রভু জানে যে আমি খুবই প্লিজড, মানে মানে মায়ের তপস্যাতে গৌরাঙ্গ মহাপ্রভু খুব খুব খুশি হন। আর বলে যে তুমি এইখানেই, তুমি সীমন্তিনী রূপের থাকো। আর আর তার আগে যেটা হয় যে মা কি করে, যে মা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের রেণু নিজের মাথার মধ্যে এই এইখানটায় লাগায়। আর এটাকে কি বলে, সীমন্ত বলে, তাই না? তো তাই জন্য মায়ের নাম হয়ে যায় সীমন্তিনী মা। ঠিক আছে, আর এই সীমন্তিনী মায়ের রূপে মা ওখানটার মধ্যেই পার্সোনালি প্রেজেন্ট। আর কি করে মা, মায়ের মায়ের পার্সোনালি অ্যাক্টিভিটিটা কি ধামের মধ্যে, এইটা খুব মন দিয়ে শুনুন। কেন কি, আমরা হয়তো বিভিন্ন জায়গায় আছি, কিন্তু মায়ের কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত এটা খুব দরকার জানা আমাদের। তো মায়ের কাজ হচ্ছে, যারা ভক্ত তাদের জন্য মা কি করে, যে এই যে মায়ার যে পর্দাটা আছে সেটা খুলে দেয়, যাতে কি সবাই ভক্তরা ডাইরেক্ট কৃষ্ণের অ্যাক্সেস পেয়ে যায়। আর যারা অভক্ত তাদের কাছে পর্দার লেয়ার গুলো বাড়িয়ে দেয়, যাতে ঠিক আছে তুমি দূরে যখন থাকতে চাও, কৃষ্ণা ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটে তারে মায়া ঝাপটিয়ে ধরে। তো এটা হচ্ছে মায়ের অ্যাক্টিভিটি। তো এইখানে মা খুব মার্সিফুল রূপে, আর খুব মার্সিফুল রূপে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে পার্সোনালি প্রেজেন্ট, সীমন্তিনী সীমন্তিনী মা হিসেবে, আহ, পার্বতী মা এবং গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেইখানটার মধ্যে আছে, আর ঠিক পাশেই আছেন ওখানে ক্ষেত্রপাল শিব। আমরা সবাই প্রার্থনায় শুনেছি, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদয়। এটা সেই জায়গাটা যেখানে যেখানে শিব পার্সোনালি এসেছিলেন। তো সেই বৃক্ষটা যেখানে শিব পার্সোনালি বসেছিলেন, সেই বৃক্ষটা এখনো পার্সোনালি প্রেজেন্ট। সেটা একটা কল্পতরু। কল্পতরু মানে কি, কল্পতরু বাঞ্ছা কল্পতরু, মানে সেটা ইচ্ছা পূর্ণ এরকম করবার ইয়ে। কিন্তু আমাদের যারা যারা ভক্ত না, তাদের কি বাঞ্ছা হয়, তাদের বাঞ্ছা হচ্ছে আমার যাতে একটা বাড়ি হয়, আমার যাতে গাড়ি হয়, আমার যাতে একটা ভালো একটা হাজবেন্ড হয়। কিন্তু একটা ভক্ত যে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট যে সে কখনো এরকম এরকম কিছু নেয় না যেটা হয়তো খুবই কম সময়ের জন্য ভ্যালিড থাকবে। সে তখন এটা চায় যে কৃপা করে হে প্রভু আমাকে ভক্তি প্রদান করুন, আমি যাতে শুদ্ধ ভক্ত হতে পারি। কেন কি, এই জিনিসটা পার্মানেন্ট। একটা হাজবেন্ড বা একটা গাড়ি বাড়ি এগুলো সব একটা লিমিটেড টাইম আছে। এটার এটা টাইম লিমিট আছে। আর ইভেন যদি মানে ইভেন যদি কিছু ভালো হয়, তাহলে ওটা জানি না যে নেক্সট মোমেন্ট ওটার জন্য কি আছে আমাদের। তো এইখানে ক্ষেত্রপাল শিব পার্সোনালি প্রেজেন্ট। আর আমরা ক্ষেত্রপাল শিবের কাছে আমরা প্রার্থনা করতে পারি। এবং আপনাদেরকে এর সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখাই। আমি তো আপনাদের আরো এই জার্নিটাতে নিয়ে যাব, কিন্তু তার সাথে সাথে আমি একটা জিনিস বলি, যে এই গুরু মহারাজের সঙ্গে যখন আমি এই যাত্রাটা করছিলাম, তখন এই যাত্রার মধ্যে আমার আরেকটা সৌভাগ্য হয়, একটা ডবল সৌভাগ্য। সেখানে 3 দিন আমাদের পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজও আসেন। এবং আমাদের ওখানে ও, ও, গুরু মহারাজ জয় পতাকা স্বামী মহারাজের কাছ থেকেও শোনার খুব আমাদের সুযোগ হয়। তাই জন্য এখানে ডাবল ধামাকা, পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজ আর পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আর আপনারা যদি, আমি যদি পারি তাহলে আমি চেষ্টা করব যদি আপনাদের শেয়ার করতে পারি। আমাদের বোঝা উচিত যে এই যে গড ব্রাদারদের মধ্যে কত সুইট একটা রিলেশনশিপ। এটা দিয়ে আমরা কি শিখতে পারি, যে আমরা যারা যারা ভক্ত আছি, যারা যারা ভক্ত হয়েছি, যারা যারা হয়তো ভক্তিপথে পা দিয়েছে, যারা যারা চেষ্টা করছে, তাদের প্রতি আমরা যাতে আমাদের আমাদের যাতে ভালোবাসা দিনকে দিন যাতে বাড়ে আমাদের। আমরা যাতে কারোর প্রতি এনভিয়াস না হয়। ভক্ত, শুধু ভক্ত না, এনভিয়াস আমরা যাতে কারোর প্রতি না হয়। আর যাতে আমরা সবাইকে সাপোর্ট করতে পারি। একে যদি আমরা অন্যর হাত ধরে যদি আমরা এগোই যদি, তাহলে পরেই আমরা সাকসেসফুলি এগোতে পারবো। এখানে আপনাদের মধ্যেই প্রেজেন্ট, যেরকম আমি
আমি যে শ্রীধাম মায়াপুরে গেছি, আমার প্রত্যেক ভাবে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট আমার এখান থেকে দীন পাবন গণপ্রভু আমাকে করে দিয়েছে, যাতে কি আমি ওখানটা যেতে পারি, কেন কি অনেক জিনিস আমার নাও জানা থাকতে পারে। তো আর একটা জিনিস হলো যে অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আ- আরো একটা জিনিস হচ্ছে যে আমরা কাদের সঙ্গ করে যাচ্ছি, এটা আমাদের আন্ডার গাইডেন্স চাওয়া উচিত। কেন কি আমরা যদি ধরুন আমরা ভাবলাম যে আমরা গাড়ি করে, আমি অনেকের কাছে শুনেছি, আমি বৃন্দাবন গেছি, গাড়ি নিয়ে নিয়েছি দিল্লির থেকে, গেছি দর্শন করে চলে এসেছি। সেইভাবে আমাদের বৃন্দাবন বা কোনো অনেককে শুনেছি মায়াপুরে, এই গেলাম আমি ওখান থেকে মায়াপুরে দর্শন করে চলে আসলাম। আমাদের সবসময় গাইডেন্সে যাওয়া উচিত যে আমরা কার সঙ্গ করে যাচ্ছি। কেন কি যেই সঙ্গটা আমি নিয়ে যাচ্ছি না, ততটাই আমি টেস্ট পাবো। দেখুন যার কাছে, এটা ভেবে দেখুন, যার কাছে 10 টাকা আছে সে 10 টাকা দিতে পারবে, যার কাছে 100 টাকা আছে সে 100 টাকা দিতে পারবে, যার কাছে কোটি টাকা আছে সে কোটি টাকা দিতে পারবে, যার কাছে 10 পয়সা আছে সে 10 পয়সা দিতে পারবে। তো তাই জন্য আমাদের এটা জানা উচিত যে যার কাছে টেস্ট আছে সে টেস্ট দিতে পারবে। আর যখন আমরা এই যে গুরুবর্গদের সঙ্গে যখন আমরা পরিক্রমা করবার সুযোগ পাই, ওই সুযোগটা আমাদের লুফে নেওয়া উচিত। আমি নিজে এটা এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমাদের যেরকম আজকে আমি কথা বলছি, আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ, উনি এখন জগন্নাথ পুরীতে এখন আছেন। উনি জগন্নাথ পুরীতে ওখানে পরিক্রমার জন্য উনি চলে গেছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন ভক্তদের। তো কত সুইট এরকম, মানে মানে আমরা সব এরকম অ্যাডভান্সড ভক্তদের সঙ্গে আমরা কানেক্টেড। আমাদের কাছে কত কত সুযোগ আছে। এবং যারা যারা ধরুন মানে যেতে পারছেন না, এরকম যাদের ক্যাপাসিটি আছে, তাদের যেটা করা উচিত যে আমরা ডিজায়ার রাখা উচিত, এবং কোনো না কোনো ভাবে আমাদের ধামকে সেবা করা উচিত নিজেদের ক্যাপাসিটিতে। ঠিক আছে, কেউ ধরুন মানে ভাবছেন যে ঠিক আছে আমি ধামের সেবা কি করে করব, তখন মানে অনেক সময় আসে না যে গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বললেন যে যদি কেউ বুক ডিস্ট্রিবিউট করতে চাও, ঠিক আছে, বুক টেবলে, সেটা একটা ওয়ে ধামকে সেবা করবার জন্য। সেটা একটা শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা ধামকে সেবা করছি। টু দুটো পারপাস হয়ে গেল, ধামকে সেবা, শুদ্ধ ভক্তকে সেবা। তারপরে ধরুন মানে অনেক সময় হয় যে আহ ধামের মধ্যে কেউ হয়তো প্রসাদ পেতে, কাউকে বৈষ্ণব সেবা করবার সুযোগ হলো, ডিফারেন্ট টাইপ অফ ইয়ে থাকে, কিন্তু আমাদের সবকিছু এগুলো আন্ডার গাইডেন্স করা উচিত। তো আসুন আমরা তার থেকে এগিয়ে চলি। আম, আমি আরেকটা জিনিস শেয়ার করি, যে আমি বললাম এর আগে যে আমি যখন গেছি এই যাত্রাতে 12,000 ভক্ত একসাথে গেছে। এর আগে আমি 12,000 কেন, 1200 না 120 জনের সঙ্গে আমি কোথাও যাইনি। কিন্তু 12,000 ভক্ত একসাথে গেছে, তাহলে বুঝতেই পারছেন যে বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট। একটা প্যান্ডেলের তলায় আমরা বসে সবাই মিলে গুরু মহারাজের কাছ থেকে কথা শুনতাম। একটা প্যান্ডেলের মধ্যে 12,000 ভক্ত এসে প্রসাদ পেত। একটা অ্যামেজিং একটা অ্যারেঞ্জমেন্ট। আর এই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম যে আপনাদের এটা জানাই যে ঠিক এই প্রোগ্রামটা শুরু হবে নভেম্বর মাসের 1 তারিখে, কিন্তু 26 তারিখে জগন্নাথপুরীতে সাইক্লোন হয়। আর যখন সাইক্লোন যখন জগন্নাথপুরীতে হয়, তখন ওই 26 তারিখে, 25 বা 26 তারিখে, তখন শ্রীধাম মায়াপুরের মধ্যে ওরকম ঝড় বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হয়। আর ওই ঝড় বৃষ্টিতে পুরো প্যান্ডেলের মধ্যে যে নিচে যে যে ঘাস আছে, সেখানে পুরো কাদা হয়ে একদম মানে সাংঘাতিক বাজে অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তো এইবারে সব প্যান্ডেল তো হয়ে গেছে, আপনি ভেবে দেখুন যে আপনার বাড়িতে একটা প্রোগ্রাম হবে। ঠিক আছে, আর বাড়িতে প্রোগ্রাম হওয়ার কিছুক্ষণ আগেই হয়তো আপনি সব প্রিপারেশন করে নিয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কিছু একটা হয়তো আইটেম খারাপ হয়ে গেছে, বা হয়তো গ্যাস ফুরিয়ে গেছে,
বা হতে পারে না, এরকম ডিফারেন্ট টাইপ অফ জিনিস হতে পারে, কিন্তু আমি এটা বলছি যে অত বড় একটা গ্র্যান্ড স্কেলে এরকম জিনিস তৈরি করা হয়েছে, তার মধ্যে নিচে পুরো ঘাসের মধ্যে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এবার জেনারেলি মানে আমাদের মতন পার্সন, আমাদের মতন না, আমি বলবো যে আমার মতন কেউ থাকলে পরে কি হবে, যে আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে, যে এ বাবা কি হলো, এবার আমি কি করব? আমি তো এগুলো সব কৃষ্ণের জন্যই করছি, কৃষ্ণ তুমি আমার কি করে দিলে? না, কিন্তু আমি এটা এই জন্য বলছি, কেন কি এখানে না ভক্তদের কি সুইট মুড, তারা দেখলো যে এটা হয়ে গেছে, তারা রাতারাতি 12,000 ভক্ত, ঠিক আছে, তারা কত বড় একটা জায়গায় বসবে, তার জন্য পুরো কাঠের একটা পুরো বেস সেট আপ করা হলো নিচে, ওই প্যান্ডেল অলরেডি তৈরি প্যান্ডেলের মধ্যে নিচে, যাতে ওর উপরে ভক্তরা বসতে পারে। যদি আরো বৃষ্টি হয়, আর ওটা এমন হাইটে করা হলো, যদি ওরকম আরো বৃষ্টি যদি হয়, তাহলে বৃষ্টির মধ্যেও কি করে কথা চলতে পারে, যাতে কি বৈষ্ণবরা যাতে এখানে বৈষ্ণবদের কথা শ্রবণের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। আমরা যতক্ষণে গেছি ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এগুলো সব রাতারাতি করা হয়েছে, পুরো ডিজাইন করা হয়েছে, যে পুরো এই এত বড় প্যান্ডেলের মধ্যে মানে প্রায় মানে 250 মিটার লম্বা, লম্বিতে 250-300 মিটার দূর হবে, এতটা লম্বা প্যান্ডেল, আবার চওড়াইতে আলাদা। তো অত লম্বা প্যান্ডেলের মধ্যে অনেক জায়গায় পোল আছে, সেগুলো সবে কাট করা, মানে কাঠগুলোকে কাট করে করে ওরকম ঠিক করে প্লেস করা, এই পুরো জিনিসগুলো করা হয়েছে যাতে কি যদি বৃষ্টি হয় তাহলে এটা যাতে বন্ধ না হয়। আমি এটা এই জন্য বলছি, কেন কি ভক্তরা, একজন যে স্টেডি ভক্ত, সে সিচুয়েশনও তো ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, কিন্তু তার মধ্যে তারা বিচলিত হয় না। তাই জন্য এটা দিয়ে আমাদের অনেক একটা জিনিস শিক্ষণীয় আছে, যে আমাদের জীবনে অনেক কিছু হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আসতে পারে আমাদের জীবনের মধ্যে, আমাদের বিচলিত করে দেওয়ার জন্য মায়াদেবী কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জাল লাগাতে পারে। কিন্তু আমরা যদি স্থির থাকি যে এই সিচুয়েশনের মধ্যে কি করে আমি গুরু আর কৃষ্ণাকে আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে পরে গুরু আর কৃষ্ণায়, এবং আমরা যদি গাইডেন্স নিই, তাহলে সেই সিচুয়েশনের মধ্যে আমরা বিচলিত না হয়ে যদি চলার চেষ্টা করি, এই চেষ্টার মাত্র দিয়ে আমরা আমাদের শুদ্ধিকরণ হবে। তো এটা আমার জন্য, নিজের জন্য খুব ইম্পর্টেন্ট লার্নিং, তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সবার সঙ্গে শেয়ার করি, আপনাদের এটা কাজে দেবে। এবং আপনাদের আমি রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো যেগুলো আপনি শুনছেন সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন, কেন কি অনেক সময় কি হয় যে আমরা শুনলাম, কিন্তু পরে হয়তো আমরা এই জিনিসগুলো ভুলে গেলে পরে কি হবে, আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো তো এটা খুব ইম্পর্টেন্ট যাতে আমরা বিচলিত না হই। আমাদের আমাদের গুরু পরম্পরারা, আমাদের শিলা প্রভুপাদ, আমাদের আচার্যরা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ধন দিয়েছে আমাদের, ঠিক আছে, যেই যেই ধন কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, যেই ধনের মানে কোনো কোনো দাম লাগানো যেতে পারে না, এই ধন এর ভ্যালুই বেশিরভাগ জন জানে না। কিন্তু যারা যারা বুঝতে পেরেছে, দেখুন এরম ভাবুন যে আপনার কাছে ধরুন কোটি টাকা আছে, ঠিক আছে, কোটি টাকাটা আপনি কি করবেন, লকারে রাখবেন নাকি রাস্তা, মানে আপনার দরজার বাইরে আপনি একটা জুতোর শেলফে তোলা ঢুকিয়ে রাখবেন? অবভিয়াসলি আপনি দরজার বাইরে জুতোর শেলফে তোলা ঢুকিয়ে রাখবেন না, আপনি ওটাকে বেশ যত্ন করে রাখবেন। তো এই ধন আমাদের গুরু পরম্পরা দিয়েছে, ঠিক আছে, আর যদি আমরা যতটা যত্ন করবো ওটাকে, ততটা আমাদের কি হবে, যতটা যতটা আমরা যত্ন করব, যতটা ভ্যালিউ করব, যতটা মানে গুরুর ইনস্ট্রাকশনকে ভ্যালিউ করব, ততটা কি হবে, আমাদের এই ধনটা বেড়ে চলবে। আমরা যত শেয়ার করব, তত এই ধন বেড়ে চলবে। আর যত আমরা ভ্যালিউ করব না, আমার গুরু মহারাজ সবসময় একটা জিনিস বলেন, পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজ, যে সবসময় একটা কথা বলে, যদি একটা জিনিসের আমাদের ভ্যালিউ না থাকে, তাহলে ওই জিনিসটা আমাদের কাছে থাকবে না। যদি আমরা খুব, অনেক সময় দেখবেন যে একটা জিনিস যদি খুব সহজে আমরা পেয়ে যাই না, তাহলে আমাদের ওটার ভ্যালিউ থাকে না। কিন্তু যে জিনিসটার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, ঠিক আছে, অনেক কাঠখড় পড়িয়েছি, মানে কাঠখড় পড়ানোর পরে একটা ধরুন, মানে আমি কথার কথা বলছি,
যে একজনের হয়তো এ- এক একজনের হয়তো একজনের কাছে হয়তো চাকরি নেই, সে তো অনেক মানে অনেক কাঠখড় পুড়িয়েছে, তারপর একটা চাকরি পেয়েছে। এবার কি হবে, সে চাকরিটা মানে বজায় রাখবার জন্য সে মানে অনেক অনেক চেষ্টা করবে, মানে সে খুব হার্ড ওয়ার্ক করবে, ইয়ে করবে, তাই কি না? মানে সে কি আর ওটাকে আর লাইটলি নেবে? সে লাইটলি নেবে না। তো সেইভাবেই যখন আমরাও যখন এই ভক্তির যখন মানে এটা তাদের জন্য আমি বলছি, যাদের অনেক হয়তো ভক্তি পথে অনেক অনেক বাধা বিঘ্ন আসছে, এটাতে কোনো খারাপ কিছু নেই, এটা অনেক ভালো জিনিস। কেন কি, যখন আমাদের বাধা বিঘ্ন আসে তখন কি হয় যে আমরা ওটার প্রতি আমরা ওটার ভ্যালিউটা বুঝতে পারি, এটা কত ভ্যালুয়েবল। কিন্তু ওই আমরা ভ্যালুয়েবল মধ্যে বলার মধ্যে কি করে ওটা ইয়ে করব, কেন কি হঠাৎ করে কি হয় যে বাড়ির কেউ একটা কিছু করলো, খ্যাপ করে আমরা চিৎকার করে দিলাম, ঠিক আছে? তখন আমরা আমাদের বোঝা উচিত যে আমরা কিন্তু ওই ভ্যালুটা বুঝতে পারিনি, যে গুরু পরম্পরা যে আমাদের ভ্যালুটা দিয়েছে, আমরা কিন্তু চিৎকার করে ওটা নষ্ট করে দিচ্ছি। গুরু পরম্পরা কেউ চায় না যে আমরা চিৎকার করি। আমাদের আমাদের মুড হচ্ছে ত্রিনাদপি শুনিছে না, তরোরপি সহিষ্ণু না, আমানি না মানতে না, কীর্তনীয় সুধারি। ত্রিনাদপি শুনিছে না মানে কি, যে আমাদের হাম্বল হতে হবে। এটা ভাবা যে ওরা সবাই বৈষ্ণব, আমি কিন্তু বৈষ্ণব হইনি এখনো, আমি কিন্তু ভক্তই হইনি, আমার ভক্ত হতে অনেক লম্বা টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু যাদের সামনে দেখছি তারাও তো পরিবারের মেম্বারই, ঠিক আছে? তাদের এইভাবে না যে মন্দিরেই শুধু ভক্ত আছে, ঠিক আছে? আমার পরিবারের পার্টি, ঠিক আছে? তারা তারা সবাই অনেক উঁচু স্তরে আছে। হতে পারে যে তারা ভক্ত নয়, কিন্তু আমাদের দেখা হচ্ছে যে ওদের মধ্যে কি কি কোয়ালিটিস আছে যেটা ভক্তের মধ্যে। আর আমি যদি দেখতে পাচ্ছি না, তাহলে সেটা আমি অন্ধ, ঠিক আছে? তাদের প্রবলেম না, ঠিক আছে? আমাদের দেখতে, আমাদের ওই চোখ দিয়ে দেখতে হবে যে তাদের মধ্যে কি কোয়ালিটিস আছে, কোন জিনিসটা কোন জিনিসটা তাদের মধ্যে ভালো। এটা হচ্ছে ত্রিনাদপি শুনেছে না, তরোরপি সহিষ্ণু না মানে কি? তরোরপি সহিষ্ণু না মানে হচ্ছে যে আমাদের টলারেন্ট হতে হবে। টলারেন্টের একটা ইজি ওয়ার্ড বলছি। টলারেন্ট মানে হচ্ছে নো ডিমান্ড আর নো কমপ্লেন, ঠিক আছে? আমাদের সবসময় থাকে যে আমার এটা হতে হবে, আমার এটা হচ্ছে না কেন, তার মানে কি আমি কমপ্লেনিং আর আমার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে? আ- তার মানে আমি তরোরপি সহিষ্ণু না ওই জায়গায় পৌঁছাই নেই। তাহলে আমি কীর্তনিয়া সাধারি কি করে করবো? আমার মুখ থেকে হরিনাম বেরোবে না। হরিনাম যখন করতে যাব তখন আমার মাইন্ডের মধ্যে ডুং 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 অনেক কিছু ঘুরবে, ঠিক আছে? যখন আমার নো ডিমান্ড আর নো কমপ্লেন, এইটা হচ্ছে এসেন্স। ধরো কেন কি আমাদের ওয়ার্ডের, আমি তো বহু বছর এটা বুঝতেই পারিনি আমি, ঠিক আছে? তো এখনো আমি বুঝতে পারিনি, এখন আমি আপনাদের কাছে শেয়ার করছি, মানে এটা এটা অনেক টাইম লাগবে। কেন কি যদি আমরা নিজে রিফ্লেক্ট করি না, ভেতরের মধ্যে অনেক কন্টামিনেশন আছে। অ্যাটলিস্ট আমি আমার হার্টের কথা বলতে পারি, আপনারা অনেক অ্যাডভান্সড, কিন্তু আমি এটা বুঝতে পারি যে নো ডিমান্ড মানে এটা মনে হচ্ছে যে না না আমি আর কি ডিমান্ড করি, কিন্তু পরের মুহূর্তে মুখ থেকে যেটা বললো, আরে এটা তো ডিমান্ড ছিল। যদি আমরা খুব কনসিয়াস থাকি, কৃষ্ণা কনসিয়াসনেস মানে কি, আমাকে কনসিয়াস থাকতে হবে যে আমি কি করছি, যে আমি যে জিনিসটা করছি, যে আমার ডিমান্ড হচ্ছে যে ঠিক আছে, এরা ভক্তরা বাড়িতে ভক্ত এসছে, সেই ভক্ত কি করে থাকবে সেটা আমি ঠিক করছি, তাহলে কি আমার ডিমান্ড আছে? যখন নো ডিমান্ডারি, তার মানে আমি হচ্ছি দাস আনু দাস, আমার মুড হচ্ছে যে সার্ভেন্ট, ঠিক আছে? মানে আমি কি করে সার্ভ করতে পারি, এই মুডে থাকতে হবে। আর আমানিনা মানাদিনা মধ্যে আমানিনা মনে হচ্ছে যে যে প্রাইডলেসনেস, আমার কোনো প্রাইড নেই, ঠিক আছে? ওই মানে প্রাইডের থেকে বেরিয়ে আসতে হবে। আমার 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 ওয়ার্ডটাই কাট করে দিতে হবে। আমি আপনার, প্রভু গুরু মহারাজ আমি আপনার, কৃষ্ণ আমি আপনার। আর মান দেনা, মান দেনা মানে হচ্ছে যে রেসপেক্টফুলনেস, যে আমি আমি সবাইকে রেসপেক্ট করব, ওদের কাছ থেকে কোনো রেসপেক্টের আকাঙ্ক্ষা করব না। তো রেসপেক্টটা কখন কখন হবে, যদি আমি টলারেন্ট থাকি। মেইন জিনিসটা হচ্ছে টলারেন্ট না থাকলে পরে যখন আমার ডিমান্ড আর কমপ্লেন থাকবে, তখন আমি কি আর রেসপেক্ট করবো? প্রথমে তো আমরা এটা ভাবি যে ঠিক আছে, লোকে আমাকে কেন রেসপেক্ট করছে না। আমি খেলাম ওখানে, আমাকে আমাকে কোনো রেসপেক্ট দিল না।
আমি তো এইটা আমাদের কন্ডিশন অ্যাকচুয়ালি। আমি আমাদের বলবো না, আমি বলবো যেটা আমার কন্ডিশন। তো এই তো এই যখন আমরা এই এই জিনিসটার উপরে যখন রিফ্লেক্ট করব, তখন কি হবে, তখন আমরা কীর্তনীয় সদাহারি করতে পারবো। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি যখন আমরা এই মুডে আসবো, তখন আমরা ধামকে রিয়েলাইজ করতে পারবো, তখন আমরা ধামকে ক্যারি করতে পারবো। আমি ওই জায়গায় নেই, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, আপনাদের সার্ভেন্ট হিসেবে যখন গেছি, আপনারা যখন আশীর্বাদ করেছেন, দীনপাবন গৌরাঙ্গ প্রভু যখন আশীর্বাদ করেছে, গুরু পরম্পরার আশীর্বাদে যখন আমি পৌঁছাতে পেরেছি আপনাদের সার্ভেন্ট হিসেবে, তখন আমার আপনাদের কাছে যেটা আমি ক্যারি, যেটা আমি ওখান থেকে আহ উচ্ছিষ্ট পেতে পেরেছি, সেই জিনিসটা আমার সেবা হচ্ছে যে আপনাদেরকে শেয়ার করা। তো একটা জিনিস আপনাদের শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার কাছে শেয়ার করার অনেক কিছু আছে, কিন্তু এই একটা সেশন ইনাফ না। কিন্তু তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আপনাদের একটা পার্টিকুলার অ্যাসপেক্ট আমি শেয়ার করি। এই এই ধামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তো গেছি, সেইটা তো শেয়ার করার আছেই আছে, কিন্তু তাছাড়া আমি আপনাদের ওইটা শেয়ার করতে চাই যেটা যেটা খুব ভেতর থেকে আমাদের নাড়া দিতে পারে। অ্যাটলিস্ট আমাকে তো খুব নাড়া দিয়েছে। একটা খুব একটা এই এই ধামের মধ্যে গুরু মহারাজ যখন 12,000 ভক্তকে নিয়ে গেছে, তখন আমি যখন বিভিন্ন ভক্তদের দেখছিলাম, তখন আমি তাদের গুণ, আপনাদের গুণ মনে করছিলাম, এনাদের গুণ, আমি এনাদের গুণের কথা ভাবছিলাম। আর আমার সত্যি করে এটা ফিল হলো যে আমার, মানে আমি এখনো ভক্তি জীবনটা শুরু হওয়াটা আমার জন্য এখনো বাকি আছে। এই জন্য কেন কি, একটা ভক্ত কিন্তু অনেক উঁচু জিনিস, একটা ভক্তের মুড অনেক উঁচু জিনিস, ওই জায়গায় পৌঁছানোটা অনেক বড় জিনিস শুধু। কিন্তু অ্যাটলিস্ট গুরু মহারাজের কৃপায়, আপনাদের সবার আশীর্বাদে অ্যাটলিস্ট আমি এইটুকু বুঝতে পারছি যে আমি ওই জায়গার মধ্যে নেই। আমি আপনাদের একটা এক্সাম্পল শেয়ার করি, এরকম অনেক এক্সাম্পলস আছে শেয়ার করার মতন। এই যে এই যে যাত্রা হচ্ছে 12,000 ভক্তের, তখন ওখানে ভক্তরা আহ আমাদের মোহন মোহন যখন গেছে, তখন ওখানে দেখলাম যে ওখানে এইবার একটা কিডস জোন করেছে। তো কিডস জোন মানে হচ্ছে, এটা একটা পার্ক। ওখানে খুব সুন্দর, মানে গেমস আছে, রাইডস আছে। গেমস মানে ভিডিও গেম না, ওইটা হচ্ছে অনেক বিভিন্ন টাইপের গেম, ইনডোর গেমস আছে। ঠিক আছে, যেরকম সিম্পল সিম্পল গেম থেকে মানে ডিফারেন্ট লেভেল অফ গেম আছে। তার মধ্যে মানে ভক্তরা এমন করে গেমগুলো বানিয়েছে, মানে ওইটার মধ্যেও ওই গেমগুলো খেলেও ভক্তি বাড়বে। তো প্রায় 50-60 খানা গেম আছে, তার সঙ্গে ওই রাইডস আছে, যেরকম নাগরদোলা, ছোট নাগরদোলা, তারপরে এরকম ওই যে গোল গোল যে ট্রেন হয়, এরকম ইয়ে। তো একটা দিন এরকম হলো যে, আর এই সবের মধ্যে আপনাদেরকে অনেক সময় আমরা ওই দীনপাবন গৌরাঙ্গপ্রভু অনেক সময় কিছু ড্রামা শেয়ার করেছে। তাদের আপনাদের মধ্যে কেউ ওখান থেকে ড্রামাস গুলো দেখতে পেরেছেন, যেগুলো আগে শেয়ার করা হয়েছিল, যেগুলো এর আগে আহ, আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে? আশা করি আপনারা ওই ড্রামাগুলো দেখতে পেয়েছেন। কেউ হ্যান্ড রেজ করতে পারেন যদি কেউ দেখে থাকেন এর আগে। হিন্দিতে, ইংলিশের মধ্যেও শেয়ার করা হয়েছে। আপনারা কেউ দেখেননি ওইটা ড্রামাগুলো? আমি বলবো, আচ্ছা, অনন্ত করুণা প্রভু হ্যান্ড রেজ করছে, হ্যাঁ আমি কয়েকটা হাত দেখতে পাচ্ছি। তো এই আমি বলবো যে এই যে ড্রামাগুলো যে শেয়ার করা হয়, আপনারা এটা ডেফিনেটলি দেখবেন। কেন কি, এই এই ভিজিটের মধ্যে আমার একটা অনুভূতি হয় যে, আমি সত্যি কথা বলবো যে আমার তো কোনো ভক্ত ঘরে
মানে যখন আমি ভক্তিপথে আসি, আমার অনেকটা লাইফ টাইমের পরে, জাস্ট কিছু বছর আগে। তো কিন্তু আহ, তার তার জন্য কি হয় যে ছোটবেলা থেকে আমি এরকম যারা মুভি স্টারস, যারা বলিউড মুভি স্টার, ঠিক আছে, এ- এই এদের দেখে আমি বড় হয়েছি। তাই জন্য কেউ যদি মুভি স্টারকে দেখতো না, এই ওই দেখো ওখানে একটা মুভি স্টার, এরকম শাহরুখ খান, ঠিক আছে, তাহলে পরে সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। কিন্তু এইবার এরকম হলো, এই যে ড্রামাগুলো, যেগুলো আরজি মিডিয়ার ড্রামা আপনাদের পাঠানো হয় গ্রুপের মধ্যে, এই আমাদের বাড়িতে আমরা এই ড্রামাগুলো অনেকবার দেখি। এরকম তুলসী, মঞ্জুরি, মোহন এরা, এইখানে অনন্যময়ী চিত্রা এরা সব দেখে এই ড্রামাগুলো। তো এই ড্রামাগুলো দেখার পরে মোহন ওখানটায়, ওখানে সব ড্রামার স্টারসদের দেখছে যে রে শিব ঠাকুর হয়েছিল, এটা হয়েছিল, এই দুর্বাসা মুনি হয়েছিল, ঠিক আছে। আর ও সব, এরা সবাই বৈষ্ণব এরা, ঠিক আছে। মোহন বলছে যে, আর ওনাদের নামও জানে মোহন, ঠিক আছে। তো এবার অনেক সময় কি হয় যে মানে ও তো বাচ্চা ছেলে, তাই জন্য ওর মেমোরিটা শার্প, যে ও ওই ক্যারেক্টারটাকে দেখে, মানে ওই 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 ভক্তকে দেখে ওর মনে পড়ছে যে এই এই ভক্ত 5টা ড্রামাতে ছিল, এই আমার হয়তো একটাই মনে পড়লো, বা আমি হয়তো একজনের ড্রামাতে দেখেছি, সেটা হয়তো আমার ওনাকে এখন এই ফর্মে আমি হয়তো মনে করতে পারছি না। তো ও গিয়ে সবাইকে বলছে যে প্রভু আপনি আপনি এই ড্রামাতে ছিলেন। আর ভক্তরা খুব খুশি হয়ে যাচ্ছে, কেন কি ওই ড্রামাটা তো 5 বছর আগে রিলিজ হয়েছে, আর এখানে তো আমরা বারে বারে ওই ড্রামা দেখে যাচ্ছি। তো তো এইভাবে মানে ওরা খুব রিলেট করতে পারছে যে আচ্ছা এই ড্রামাটা। তখন আমি ওদের বললাম যে আপনারা যে ড্রামাটা বানিয়েছেন, আমি তো সেই ছোটবেলা থেকে মিঠুন চক্রবর্তী আর এই শাহরুখ খান এগুলো দেখে বড় হয়েছে, কিন্তু ও তো আপনাদের দেখে বড় হয়েছে। তো এটা কত বড় একটা কৃপা অ্যাকচুয়ালি। তো আপনাদের সবাইকে আমি বলবো, আর যাদের যাদের, দীনপাবন গঙ্গোপাধ্যায় এটা প্রভু এটা অনেকবার বলেছে যে যারা যারা মুভি দেখতে ভালোবাসেন, এই যে ড্রামাগুলো না, মানে এটা এটা যে এত অ্যামেজিং, আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা এটা দেখুন। এটাতে এত এত ড্রামা আছে, মানে আপনার এন্টারটেনমেন্ট কখনো বন্ধ হবে না। আপনি টিভি দেখতে ভালোবাসেন, আপনার বাড়ির লোকজন টিভি দেখতে ভালোবাসেন, দেখান ওদের। ওরা দেখে না, মানে যদি একবার টেস্ট পায় না, সেটা ঠিক ওই টেস্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর টেস্ট পাওয়ার জন্য দীনপাবন গঙ্গোপাধ্যায় একটা কথা সবসময় আমাদের জানায়, যে এই ওই জামাইটার মতন, সেই জামাইটা য- যখন যখন গেছে সে শ্বশুর বাড়িতে, তখন তাকে কি করে সেই শাশুড়ি মা যখন তাকে সে ডিফারেন্ট জিনিস সার্ভ করছে, যখন যখন সে খাচ্ছে, তখন হঠাৎ করে তাকে যখন পায়েস নিয়ে এসছে সার্ভ করে, তখন বলছে না 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 না, এটা দেবেন না। বলে না না নাও একটু, জামাই তোমার জন্য একটু পায়েস বানিয়েছি, একটু খাবে না তুমি পায়েস? বলছেন না না না, ওটা দেবেন না, দেবেন না, দেবেন না। তো ওটা অনেক খেয়েছি, আমি অনেক খেয়েছি, আর খাবো না আমি, ওটা আমি রোজ খাই ওটা, ওই জিনিসটা। তো অনেক ফোর্স করে তারপরে কিছুতেই নিচ্ছে না। জামাই তো কি আর করা যাবে, তার জামাই যদি না খায় তাহলে কিছু করার, হয়তো মানে জামাই পায়েস রোজ খায়। এবার তারপরে কি হয়েছে, মানে এতবার না করতে করতে একটুখানি কি হয়েছে, মানে ওই চামচটা নিতে গিয়ে একটু একটা ড্রপ পড়ে গেছে এরকম, ওখানে অন্য সব খাবার খেতে খেতে তখন হঠাৎ করে একটা আঙুলে একটুখানি পায়েসটা মুখে গেছে। তো খেয়েই বলেছে রে এইটা কি জিনিস। এখন এই যে জামাই, সে রোজ যেটা খায় সেটা হচ্ছে পান্তা ভাত, সেই পান্তা ভাতের রং আর পায়েসকে একদম গুলিয়ে ফেলেছিল। তো বলছি এই জিনিসটা তো আমি কোনোদিনও খাইনি, এটা তো খেতেই হবে। এখন ফেনা ভাত প্রভু। ও ফেনা ভাত, আচ্ছা ঠিক আছে ফেনা ভাত। এখন ওই ফেনা ভাত রোজ খেয়ে সে অভ্যস্ত। হ্যাঁ থ্যাংক ইউ প্রভু। সে হঠাৎ করে তার এই যে টেস্টটা তো কোনোদিনও পায়নি, এখন কোথায় ফেনা ভাত আর কোথায় পায়েস। এখন সে ভাবছে যে এতবার তো বলেছিল, এখন তো আর বলতেও পারছে না যে আমাকে ওটা দাও, যত আছে তত দিয়ে দাও আমাকে। যাই হোক এখন খুব অপেক্ষায় আছে যে এই সেটা আমি কি করে পেতে পারি। যখন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন চুপি চুপি ঠুক ঠুক পা টিপে 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 গেছে ওখানে, আর ওই হাঁড়িটা নিয়েছে। হাঁড়িটা নেওয়ার পরে জাস্ট ওইখানে হাঁড়িতে হাত ঢুকিয়ে তারপরে খেয়েছে। পুরো হাঁড়ি সাফ হয়ে গেছে, কিন্তু তারপরে মনটা ভরেনি, মাথাটা ঢুকেছে হাঁড়ির ভেতরে, ওটা একদম পুরো চেটে পুটে খেয়েছে। খাওয়ার পরে তারপরে বলেছে যে ঠিক আছে যা হোক করে
হাড়ির থেকে যখন মাথা বার করতে লাগছে, দিদি হাড়ি কিছুতেই বের করতে পারছে না, আর অন্ধকার তো, তার মধ্যে দুমদাম এদিক ওদিক আওয়াজ পেয়ে লোকজন সবাই উঠে গেছে। তারপরে দেখেছি কি এরকম এটা, ধুম ধারাক্কা যখন মারতে লেগেছে, তারপরে পরে তো বুঝতে পেরেছে জামাই। কিন্তু কিন্তু এইটা হচ্ছে এটা হচ্ছে টেস্টের ব্যাপার। যার যে টেস্ট পায়নি সে কি করে আর বলবে যে এটা স্বাদটা কি। তো সেটাই হলো ব্যাপার, যে টেস্টটা খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানি কোথায় ছিলাম, আমি একবার করছি, কি কি জানি বলছিলাম এর আগে, আপনারা কেউ ধরে দিতে পারবেন? ও, কেউ হ্যান্ড রেজ করতে পারে, কেন কি আনমিউট করতে পারছে না হয়তো। হ্যাঁ, নয়ন প্রভু, আনমিউট করতে পারেন। আপনার ছেলের বিষয়ে বলতেছিলেন আর কি, ওই যে ওখানে কিডসদের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কারেক্ট। গেমস এর ব্যবস্থা রাখছে এরা। কারেক্ট। তো এই এই যারা আমি এই জন্য টেস্টের কথা বললাম, কেন কি যারা এই যে ড্রামাজের যারা টেস্ট পেয়ে যাবেন তারা, মানে একবার পরিবার আপনি নিজে যদি ফার্স্টে নিজে টেস্টটা আস্বাদন করুন, তারপরে অন্যদের সবাইকে বিতরণ করুন। কেন কি নিজে যদি টেস্ট না আস্বাদন করে যদি আপনি বিতরণ করেন, তাহলে পরে কি হবে, সেটা সেই সাবান আলার সেলসম্যানের মতন হবে। আপনি দেখেছেন মার্কেটিং লোকজনরা যদি এরকম বলে যে এটা ভালো সাবান, এটা দেখুন, এটা কম দামে এরকম ভালো সাবান, এইটু কয়েকটা ডিসক্রিপশন দিতে পারবো, কিন্তু যদি যদি কেউ সাবান ব্যবহার করতে থাকে, তাহলে বলবে যে আরে আমার চুলকানি ছিল, এটাতে চুলকানি কমে গেছে, এটা তুমি নাও, তোমারও কমবে। বলার পরে ডাইরেক্ট হার্টে ওটা টাচ করবে। তো যাই হোক, তো আমি এইটা এইটা বলছিলাম যে এই কিড জোনের কথা। তো এই কিড জোনের মধ্যে লাস্ট ডেতে এরকম হয় যে যখন ওখান থেকে বেরোই, যখন তখন ওখানটার মধ্যে মোহনকে নিয়ে বেরোচ্ছি, তখনই আমার একজন গড ব্রাদার তার তার ছেলে মেয়েকে নিয়ে এসেছিল। ইনফ্যাক্ট সে অনেকজন বাচ্চার জন্য সে একসাথে সেবা করছিল, অনেকজন বাচ্চাকে একসঙ্গে দেখছিল। তো সে তার তার বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল, তার মেয়েটা হচ্ছে এরাউন্ড 12-13 বছর বয়স হবে। তো সে যখন দেখেছে যে মোহন ইনডোর গেমস খেলছিল, আর এখানে বাইরে অনেক বাচ্চারা ওইসব রাইডে বসছিল, কেউ ট্রেনের রাইডে, কেউ এই রাইডে ওই রাইডে। তো একটা রাইডে ওই বাচ্চা মেয়েটা, 12 বছরের মেয়ে, 12-13 বছর এরকম হবে, ও খুব এনজয় করেছে। তো তার আগের দিন ওর মোহনের সঙ্গে দেখা হয়েছিল। ওর ওর পরিবারটা খুব সুইট এরকম। তো ও এরকম একটু মানে বাচ্চার মধ্যেও ও মোহনের থেকে বড় বলে ও একটা দিদির জায়গা নিয়ে নিয়েছে। তো ও তখন তখন ওইখানে সব রাইড গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তখন ও খুব কাঁদতে লেগেছে যে আরে মোহন এই রাইডটাতে বসেনি, তুমি এই রাইডটাতে মোহনকে বসতে দাও। তো খুব খুব করে আপ্রাণ করে কাঁদতে লেগেছে, আর আমিও দেখে আশ্চর্য হয়ে গেছি। তখন যে রাইড যে চালায়, যে ওখানে একটা সুইচ টিপতে হয়, একজন রাইড বসে চালাচ্ছে, তো সে তার কাছে গিয়ে কাঁদতে লেগেছে, ওকে একটু বসতে দাও, একটা রাইড ওকে বসতে দাও, ও একবারও এটাতে বসেনি, ও এটা টেস্টটা পায়নি। ঠিক আছে। তো ও এত কাঁদতে লেগেছে। তখন ওই যে রাইড যে যে চালায় বন্ধ করে, সে তো ওখানকার কর্মচারী ওখানে, ঠিক আছে, তাকে সে ওখানে ওখানে কর্মচারী, সে বলছে যে না আমাদের তো বাড়ি চলে যেতে হবে, এখন তো টাইম হয়ে গেছে, তুমি যদি রাইডে যেতে চাও তাহলে ওই রাইডটাতে যাও। তো অনেক কান্না করার পরে যখন দেখছে যে হচ্ছে না, তখন অন্য রাইড যে বলেছে, তখন বলেছে চলো মোহন তোমাকে আমি ওই রাইডটাতে নিয়ে যাই। তো মোহন আরো 5-6টা বাচ্চাকেও নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা ওই রাইডটাতে বসেছে। তো এবার এই মেয়েটা একটু গাবদু গুবদু। তো যখন ওরা সবাই মিলে যখন বসেছে, যখন তখন 5-6 জন যখন বসেছে, তখন বলেছে অন্য অন্য সব সিট গুলো ভরে গেছে, আর একটা বাচ্চা তখনও পেন্ডিং আছে। তখন ওরা ওই এই মেয়েটাকে বলেছে যে তোমাকে নামতে হবে, তাহলে এই এই ছোট্ট বাচ্চাটা বসতে হবে, বসতে পারবে। তখন ও বলেছে যে ও আমাকে নামতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি নামছি, ও ও বসুক। আর তখন ও একটা কথা বলে, ও অন্য কাউকে বলছিল না, ও নিজেকেই বলছিল, ও আমাকে নেমে যেতে পারে, ও বসবে, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ওকে, এটা খুব ভালো যে আমি নেমে যাব আর ও বসবে, ও এটার আনন্দের পায়। কিন্তু এই জিনিসটা না, এই বাচ্চা মেয়েটা ও এতবার করে রিপিট করছিল যে ওর নিজেকে বোঝানোর জন্য, ও এটা ওর নিজেকেই বোঝাচ্ছিল। কিন্তু এই এই কথাটা আমার হৃদয়ের মধ্যে বসে গেছে।
আমি এটা ফিল করলাম যে এই কোয়ালিটিটা আমার নেই। যেই কোয়ালিটিটা এই বাচ্চা মেয়েটা ডেমনস্ট্রেট করছে, যেই কোয়ালিটিটা এই বাচ্চা মেয়ের মধ্যে আছে, যে অন্যদেরকে ও দিতে চায় শুধু, এটা একটা ডিফারেন্ট লেভেল অ্যাকচুয়ালি। যেটা নিজের কাছে নেই, নিজের কাছে যা আছে তার থেকেও বেশি যে দিতে চায়, এটা খুব ডিফারেন্ট লেভেল। এটা এটা হচ্ছে ভক্ত, এটা হচ্ছে ভক্তের কোয়ালিটি। তো আর এই যে আমি সবসময় আমাদের এটা মনে রাখা উচিত যে আম গাছে আমই হয় আনলেস বাজে অ্যাসোসিয়েশন হয়। যদি বাজে অ্যাসোসিয়েশন হয় তাহলে আমও আস্তে আস্তে তেঁতুল হয়ে যেতে পারে। তো এই বাচ্চা মেয়েটার বাবা মার সম্বন্ধে আপনাদের একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চাটার যে বাচ্চাটার যে বাবা আছে, ওর বাবার ছোট ভাই হচ্ছে একজন ব্রহ্মচারী। দুজনই ভক্ত, দুই ভাই ভক্ত। ওনার বাড়িতে সবাই ভক্ত, ওনার মাও মানে এই দুই ভাইয়ের মাও ভক্ত, বাচ্চারাও ভক্ত। তো এবার যে আহ, মানে এই বাচ্চাটার যে মা বাবা, ওরা দুজনে সেবা করে একটা আমেরিকার একটা মন্দিরের জন্য। ওরা থাকে ইন্ডিয়াতে, কিন্তু ওরা আমেরিকার একটা মন্দিরের জন্য ওরা সেবা করে, বিভিন্নভাবে সেবা করে ওরা। আহ, তো মা যেরকম এখানে ফার্মিংটন মন্দিরের মধ্যে রাধা গোপীজন বল্লভ আছে, আমাদের বিগ্রহ রাধা কৃষ্ণের নাম হচ্ছে রাধা গোপীজন বল্লভ, এবং গৌর নিতাইয়ের নাম হচ্ছে নিতাই পতিত পাবন গৌরহরি। এই মা ওই রাধা গোপীজন বল্লভ আর নিতাই পতিত পাবন গৌরহরির জন্য ড্রেস বানায়। ঠিক আছে। এবার আমি তারপরে একটা জিনিস চিন্তা করতে লাগলাম, যে ভাবুন এই মাটা, ওর মা আর ওর ঠাকুমা দুজনে মিলে এই ড্রেসটা বানায়, এবং ওই মেয়েটাও সাহায্য করে। তো এই ড্রেস বানাচ্ছে, তো মন্দিরটা হচ্ছে এখানে। এবার ওদের কোনো ভক্তদের সঙ্গে কন্ট্যাক্ট নেই কিন্তু। আমি এটা, এই ভক্তদের, আমি আপনাদের মধ্যে থেকে যারা এমন ভক্ত আছেন যারা জুমের মধ্যেই অ্যাটেন্ড করছেন, আপনাদের বাড়ির পাশে মন্দির নেই, তারা কিন্তু এই কথাটা মন দিয়ে শুনবেন। ওদের কোনো ভক্ত, আ- ওদের ওদের কিন্তু কোনো সেরকম ভক্ত সঙ্গ আশেপাশে নেই যাদের সঙ্গে ওরা সেবা করে। সেবাটা ওরা এক্সক্লুসিভলি এখানকার একটা মন্দিরের জন্য করে। ঠিক আছে। পুরোপুরি রাধা গোপীচন্দ বল্লভের কোন ড্রেসটা লাগবে, কোন জিনিসটা ওদের স্যুট করবে, একদম পুরোপুরি ওরা ওইখানে বসে, দিল্লির পাশে একটা জায়গায় বসে বসে ওরা প্ল্যান করে, আর ওখান থেকে ওরা বানায়, ওটা বানিয়ে পাঠায় ওরা ভক্তদের হাতে, ওই ড্রেসগুলো। আর এখান থেকে ভক্তরা তো রাধা গোপীচন্দ বল্লভের, যদি আপনারা দর্শন করেন, তাহলে রাধা গোপীচন্দ বল্লভ খুব সুন্দর, অপূর্ব সুন্দর সুন্দর ড্রেস পরে। কেউ এখান থেকে, মানে যখন অনেক সময় মন্দিরের মধ্যে হয় না যে অনেককে কৃতজ্ঞতা জানানো হয়, তো অনেক ভক্তরা না, 99% ভক্তরা জানেই না এটা কে বানাচ্ছে। এখন একটু জাস্ট ভেবে দেখুন যে যদি কেউ যদি কেউ এরকম সেবা করে, যেটার জন্য কেউ কোনোদিনও থ্যাংক ইউও বললো না। আপনি ধরুন একটা সেবা করছেন, বাড়িতে সবাইয়ের জন্য রান্না করছেন, কেউ কোনোদিনও বলছে না যে তোমার রান্নাটা একটু ভালো হয়েছে, তাহলে কেমন লাগবে আপনার? ভালো কি লাগবে? কেন কি আমরা সবসময় শুনতে চাই না রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু কেউ যদি কোনোদিনও বলছে না যে কেমন সেবাটা হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, এটা যদি একটু নুন হতো তাহলে ভালো হতো, কোনো কমেন্টস নেই, এটা কেমন হবে? কিন্তু তারা এই সেবাটা বছরের পর বছর
10 বছরের উপর হয়ে গেছে করে যাচ্ছে, কোনো কোনো ইয়ে নেই, কোনো ওদের এক্সপেকটেশন নেই, কোনো এক্সপেকটেশন নেই, তারা জাস্ট ভগবানকে খুশি করতে চায়। এটা হচ্ছে সেবা অ্যাকচুয়ালি। এটা এটা ডিফারেন্ট লেভেল অফ মুড অফ সেবা। এটা হচ্ছে একটা ভক্তের মুড। কেন কি আমরা সবসময় চাই যে আমাদের সবাই অ্যাপ্রিসিয়েট করুক। তো আমরা সবাই চাই যে আমাদের কথা সবাই বলুক এরকম। কিন্তু মহাপ্রভু আমাদের শেখাচ্ছে, না ধনম না জনম না সুন্দরীম না, আমরা এটা শ্রী শিষ্টাষ্টক প্রার্থনাতে গাই, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতুকী ত্বয়ি। জনম, জনম মানে হচ্ছে যে হে প্রভু, আমি জানাচ্ছি প্রভুকে, আমি কৃষ্ণকে জানাচ্ছি, আমি মহাপ্রভুকে জানাচ্ছি। এটা মহাপ্রভুরই প্রার্থনা। কিন্তু মহাপ্রভুর কাছে জানালে পরে কি, সে তো অনেক মার্সিফুল মুডে, তাহলে পরে আমাদের কাছে আমাদের চান্স আছে যে আমরা এই জিনিস এই কোয়ালিটিটা অ্যাকোয়ার করতে পারি। যে হে প্রভু, আমার কোনো আমার কোনো ফেমের দরকার নেই, আমার কোনো প্রতিষ্ঠার দরকার নেই প্রভু, আমার কোনো কেয়ার গিভার দরকার নেই, আমার কোনো সাপোর্টারের দরকার নেই। এরকম না যে আমার ফেসবুকে এত লাইক হোক। যদি আমার ফেসবুকের লাইকের প্রতি অত ইচ্ছা থাকে, তাহলে আমার কৃষ্ণের প্রতি কোনোদিনও ইচ্ছা জন্মাবে না। আমি ওই এগোতে পারবো না। আমি যদি সবসময় এটাই থাকি যে আমার কতগুলো লাইক পড়লো আর কতগুলো পড়লো, তাহলে আমি আমার আমার ইচ্ছাটা এইটাতেই থাকবে আমার। কে আমাকে ভালো বললো কে খারাপ বললো এটাই যদি থাকে, তাহলে আমি এইটাতেই থাকবো। কিন্তু আমার যদি ইচ্ছা থাকে যে কি করে আমি ভগবানকে কি করে প্লিজ করতে পারি, তাহলে ভগবান নিজে রাস্তা দেখে দিচ্ছে, না ধনম, ঠিক আছে, না জনম না সুন্দরী। না জনম তার মধ্যে হচ্ছে যে আমার কোনো সাপোর্টার, আমার কোনো ফ্যান ক্লাব চাই না, আমার কোনো সাপোর্টার চাই না। আমি জাস্ট জন্মনি জন্মনীশ্বরে, আমি আমার এমনকি আমার মুক্তিও চাই না। ঠিক আছে, এরকম আমার প্রবলেম থেকে আমি মুক্তি পেতে চাই না, 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 আমি তাও চাই না। আরে তুমি এটাও চাও না? ঠিক আছে, তাহলে কি চাও তুমি? আমি জাস্ট চাই যে আমি জন্ম জন্মান্তর আপনার সেবা করতে চাই। যেইভাবেই আমার, যেই যেই লাইফটা, যেই বডিতেই আপনি আমাকে দিন না কেন, আমি জন্ম জন্মান্তর ধরে আপনার সেবা করতে চাই। অনেক ডিফিকাল্ট না? শুনলেই মনে হয় যে এটা কিরকম কিরকম একটা ইমপ্র্যাকটিক্যাল। কিন্তু এর রিয়েল এক্সাম্পল আছে। এই যেটা আমি আপনাদের বলছি এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল। এরকম কেউ কেউ জানেই না। আর আপনাদের এইটার রিলেটেড একটা একটা রিয়েল একটা ইনসিডেন্ট বলি। একটা যেহেতু আমি গুরু মহারাজের এই যাত্রার এই সংক্রান্ত বুঝি, তাই জন্য একটা রিয়েল ইনসিডেন্ট। একটা মাতাজি একবার অনেক গুরু মহারাজ, পরম পূজ্য রাধানাথ স্বামী গুরু মহারাজ, আমার গুরু মহারাজ উনি আমেরিকার একটা জায়গায় প্রোগ্রাম করতে, মানে উনি যেরকম ডেট্রয়েটে উনি 5-6 বছরে একবার আসেন, তো সেরকম উনি একটা জায়গায় গেছেন। আর যখন যান ওখানে, তখন ভক্তরা বহু বছর ধরে অপেক্ষা করে আছে। তো অনেক 2-3 দিন উনি গুরু মহারাজ থাকবেন, তখন ওনারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে, মানে ডিফারেন্ট সেবা হয়ে গেছে। তো অনেকজনে বিভিন্ন সেবা করেছে, তো একটা মাতাজিও অনেক সেবা করেছে। আর তারপরে 3 দিনের পরে যখন গুরু মহারাজ চলে যাবে, তাই লাস্ট লাস্ট ডেতে, মানে যাওয়ার আগের দিনকে বিকেলবেলায় একটা গ্র্যাটিটিউড সেরেমনি ছিল। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা জানানোর একটা সেরেমনি। তো প্রথম দিন সবাই গুরু মহারাজের প্রতি তো কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতাটা হচ্ছে গুরু মহারাজ সবাইকে কৃতজ্ঞতা জানাবে সেই ভেবে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, যেখানে সবাইকে ডাকা হয়েছে। কিন্তু একটা এই মাতাজিকে সামহাও ডাকা হয়নি। তো এই মাতাজি যেহেতু ডাকা হয়নি, সেজন্য যায়নি। এবার একটা মোমেন্টের জন্য ভেবে দেখুন, আমি আপনি যদি আমরা যদি ওই মাতাজির জায়গা হতাম, 5 মাস ধরে আমরা সেবা করেছি ওই যে পুরো প্রোগ্রামের জন্য রেডি করবার জন্য।
আর এখন যখন সবাইকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে, গুরু মহারাজ কৃতজ্ঞতা জানাবে, আমরা ওটাতে নেই, কিরম লাগবে? কেউ কিন্তু রেগে বলবে যে এই নাও মালা, আর আমি কোনোদিনও করবো না। এই নাও মালা, গুরু মহারাজের কাছে আর আমি দিচ্ছি না। এই, আর কেউ কেউ তো রাগ করে হয়তো মানে কোনোদিনও ওই মন্দিরেই যাবে না। কিন্তু এই মাতাজি করেছে, অনেক গুরু মহারাজের কাছে, গুরু মহারাজের ছবির কাছে কেঁদেছে এরকম, অনেক কান্নাকাটি করেছে এরকম, খুব খারাপ লেগেছে, দুঃখ লেগেছে ওর। সেদিনের প্রোগ্রাম হয়ে গেছে, পরের দিনকে গুরু মহারাজ চলে যাচ্ছে। তো সবাই ভক্তরা গেছে সি অফ করতে গুরু মহারাজকে। তো আমি জানি না যে আপনারা কখনো গুরু মহারাজ গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের কখনো যদি প্রোগ্রামে ভিডিওতে দেখেন, তাহলে উনি কি করেন যে সবার কাছে এরকম হাত জোড় করে করে এ- একটু এগোতে এগোতে যান উনি। তো অনেক সিনিয়র ভক্তরা এটা তো মানে, আমি দেখুন আমি অনেক, আমার ভক্তি পথে আমি জাস্ট স্টার্টিং এ, যে আপনার অনেক অ্যাডভান্স, কিন্তু মানে অনেক উঁচু শ্রেণীর ভক্তদের কাছ থেকে এটা বুঝতে পেরেছি যে গুরু মহারাজ যখন এরকম কারোর উপরে যখন মানে আস্তে আস্তে উনি অনেক আস্তে আস্তে যান। আর অনেক উঁচু শ্রেণীর যারা ভক্ত তারা এটা বলেছে যে গুরু মহারাজ যখন কারোর উপরে এরকম মানে সে যখন কারোর উপরে ফোকাস করছে, তখন তার উপরে কমপ্লিট ফোকাসে গুরু মহারাজ তার উপরে কমপ্লিট কৃপা দিয়ে দেন আমরা। ওনার জাস্ট মানে তাকে পার্সোনালি কথাও বলতে হয় না, সে কমপ্লিট মানে তার জাস্ট গ্ল্যান্সই তার সে সব ইয়ে করে দেয়। আর এটা আমি অনেক সময় অবজার্ভ করেছি, উনি অনেক আস্তে আস্তে উনি জানেন। তো এইবার এই এই যে মাতাজি, এই এই মাতাজি ওখানে প্রেজেন্ট অনেকজনের পিছনে এরকম ইয়ে। তো গুরু মহারাজ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন গেছেন, তখন সামহাও ওরাদের ওই ওই মাতাজি যে সে তার ইয়ে, সে সামনে মানে শেষ যেখান দিয়ে দাঁড়িয়ে ছিল সেখান দিয়ে গুরু মহারাজ পাস করতে করতে যাচ্ছেন। আর এবার মাতাজি এখানটা দাঁড়িয়েছে, গুরু মহারাজ এখানটা ইয়ে করে যখন মাতাজির দিকে তাকিয়েছে যখন, তখন গুরু মহারাজ ওই মাতাজির সবাইকে শুধু নমস্কারই করেছে, কিন্তু গুরু মহারাজ এই মাতাজিকে একটা কথা বলেন। আর কথাটা এটা বলেন যে শুধু একটা জিনিস মনে রাখবে, যে যেই সেবার জন্য কেউ আলাদা করে কৃতজ্ঞতা জানায় না, সেই সেবাটাতে কৃষ্ণা সব থেকে বেশি আনন্দ পায়। আর যখন এই জিনিসটা যখন জানায় যখন, তখন এই মাতাজি হাউ মাউ করে কাঁদতে লাগে। আর তখন যখন এটা হয় যখন, তখন গুরু মহারাজ কি করে, সে, আপনারা যারা যারা দেখেছেন গুরু মহারাজের হাসির স্টাইলটা, সে একটু কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসে এরকম। সে কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসতে লাগে, আর এই মাতাজি কাঁদছে আর এই গুরু মহারাজ হাসছে। এটা অন্য কেউ বুঝতে পারে না। কয়েক বছর হয়ে যায়, প্রায় 8-10 বছর হয়ে যায়, তারপরে এই মাতাজি নিজে এটা রিভিল করে। উনি নিজে এসে একদিন গুরু মহারাজের অফারিং এটা রিভিল করে যে এইটা এইটা হয়েছিল সেই দিনকে, যে গুরু মহারাজ সে সব কিছু জানে। আমাদের গুরুবর্গরা আমরা মোস্ট ব্লেসড এমনিতে, যে আমাদের গুরুবর্গরা প্রত্যেকটা জিনিস জানে। ঠিক আছে, আমরা হয়তো কেউ হয়তো আমাদের মনে হচ্ছে যে আমি একা স্ট্রাগল করছি আমার এই জিনিসটাতে, কিন্তু আমাদের গুরু সব জানে। ঠিক আছে, আর আমাদের প্রত্যেকের দরকার যে গুরু মহারাজের সঙ্গে অ্যাটলিস্ট 2 মিনিট, 5টা মিনিট না হলেও 2 মিনিট রোজ স্পেন্ড করা, জানানো যে আমি কোথায় আছি গুরু মহারাজ, আমি এইটুক করতে পেরেছি, আমি হয়তো ভোগই লাগাতে পারছি। আর আমি স্পেশালি আমাদের এটা জানা উচিত যে কোন জিনিসটাতে আমি স্ট্রাগল করছি, কৃতজ্ঞতা জানানো উচিত যেটা করতে পারছি। আর যেটাতে স্ট্রাগল করছি সেটা জানানো উচিত যে আমার ক্রোধের উপর আমি কন্ট্রোল নেই, কামের উপরে কন্ট্রোল নেই, আমার দ্বেষ এনভি খুব আমাকে হার্ট করছে। আমি, গুরু মহারাজ আপনি আমাকে উদ্ধার করুন। আমাদের হরিনামের সময় করানো উচিত, করা উচিত, আর গুরু মহারাজের কাছেও বলা উচিত এটা। যদি আমরা না রিপোর্ট জানাই আমাদের, ঠিক আছে, আপনারা অনেক উঁচু উঁচু জায়গায় আছেন, ঠিক আছে, আমি তো অনেক নিচু স্তরে। এই জন্য এই জন্য আমাদের জানানো উচিত আমাদের যে কি, যদি যদি আমরা অ্যাসপায়ারিং হই, যদি শেল্টারে হই, যদি আমরা কোনো গুরুকে নাও ঠিক করে থাকি, তাহলে আমাদের শিলা প্রভুপাদের কাছে জানানো উচিত। যদি আমরা চাই যে আমরা এই পরম্পরাতে কানেক্ট হতে চাই,
তাহলে আমাদের রিপোর্ট দেওয়া উচিত রোজ অ্যাটলিস্ট 2 মিনিট। যদি শুদ্ধ ভক্ত হওয়া যদি আমাদের অবজেক্টিভ থাকে তাহলে আমরা এটা করা উচিত। আজকের দিনে কি অবস্থায় আছি, এটা হচ্ছে আমাদের গত কয়েক মিলিয়ন জন্ম যেটা আমরা কাটিয়েছি তার জন্য আজকের জায়গায় আছি। কিন্তু পরবর্তী কালটা যে কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। নারদ মুনি কিন্তু ঝিয়ের ছেলে ছিলেন, কিন্তু আজকের ডেটে সে উইদাউট ভিসা বিশ্ব ব্রহ্মাণ্ডতে ট্রাভেল করতে পারেন। তাই জন্য আমাদের এই জায়গাটা বোঝা উচিত। এটা কিন্তু একটা আমরা আমরা কিন্তু যেই যেই জিনিসটা আমাদের গুরু পরম্পরা দিতে চায়, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণার প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভাগ্যবান কিন্তু সবাই হয় না। আমরা ব্রহ্মাণ্ড ভ্রমিতে তো সবাই করছে, ঠিক আছে, কিন্তু কোনো ভাগ্যবান জীব গুরু আর কৃষ্ণার প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই জন্য আমাদের এটা বোঝা উচিত যে আমরা কিন্তু চরম ভাগ্যবান। ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করে যে আমরা ভাগ্যবান, ঠিক আছে। যদি আমরা ভাবি যে ইস আমার কি হবে, যদি আমরা এই জিনিসটাতে থাকি তাহলে তো আমরা ওই জিনিসটা থেকে বেরোতেই পারলাম না। তো যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি যে আমরা মোস্ট ব্লেসড আমরা, কেন কি যেই যারা আমাদের গুরুবর্গ তারা হচ্ছে তারা কোনো সাধারণ পার্সন না, তারাই আমার আপনার মতন, মানে আমি আমার কথাই বলবো যে এরকম মানে জব করে করে তারা শুদ্ধ ভক্ত, যে তারা এরকম না, তারা ওই ধাম থেকেই এসছে এখানে আমাদের মতনকে উদ্ধার করার জন্য। তাই জন্য তারা প্রত্যেকটা জিনিস জানে। আমাদের কাজ, আমাদের আমাদের যেগুলো করণীয় সেটা করা উচিত, আমাদের রিপোর্ট জানানো উচিত। যে হয় না যে আমাদের অফিসের মধ্যে কি আমাদের রিপোর্ট জানানো উচিত, আর টাইম নেই এটা ভাবা উচিত না। যার টাইম নেই সে সে কাজ করতে করতে জানাতে পারে, ঠিক আছে। বাসে বসে গুরু মহারাজের ছবি মোবাইলে দেখেও জানাতে পারে, ঠিক আছে। রান্না করতে করতে ওখানে গুরু মহারাজের ছবি রেখে দিলে ওখানে জানাতে পারে। কোনো কোনো কিছু বাইন্ডিং ফ্যাক্টর নেই। আমরা আমাদের মাইন্ডই হচ্ছে একমাত্র বাইন্ডিং ফ্যাক্টর। তো আমি আরো তো অনেক কিছু শেয়ার করার আছে, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে আমি সময়ের দিকে দেখে আমি ভাবলাম যে ঠিক আছে এইখানেই আমি আহ, আহ, শেষ করি। কেন কি আপনাদের ওখানে আমি জানি যে ইন্ডিয়া বাংলাদেশে অনেক লেটও হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের অনেক টাইম নিলাম। আর আর আমি অত বেশি ফাস্ট কি ফাস্ট কি আমি মানে তাড়াতাড়ি বলে যাতে সবাই যাতে জিনিসটা যাতে আমি যতটুকু উচ্ছিষ্ট নিতে পেরেছি সেটা আমি ভাবলাম যে আপনাদের সবাইকে শেয়ার করি। আহ, যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে জানাতে পারেন। হরে কৃষ্ণা। श्री धाम, श्री नवद्वीप मायापुर धाम की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। वर्तमान गुरु वृंद की जय। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। गौरंग कुटी भक्त वृंद की जय। हरे कृष्णा। আপনাদের মধ্যে কারোর কি কোনো কোশ্চেন বা কোনো কমেন্ট আছে? নাহলে পরে আমরা এখানেই শেষ করতে পারি। কেউ কিছু মেসেজ করেছে? ও, এখানে মোহন একটা কমেন্ট করেছে। জগন্নাথ, ওর মনে ছিল যে কার কাছে জগন্নাথ এসেছিল, পথিক চ্যাটার্জির কাছে এসেছিল মোহন জানাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অনন্ত করুণা প্রভু আনমিউট করতে পারেন আপনি প্রভু। আচ্ছা প্রভু, ধন্যবাদ, প্রণাম, জয় শিল প্রভুপাদ। তো অনেক হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই মার্সিটা শেয়ার করার জন্য। বিশেষ করে আহ মানে আপনি যে বললেন যে ওই ডিজায়ার করা মায়াপুরে যাওয়ার, বিশেষ করে আমি যাইনি। আমি সেই মানে অনেক অধমদের একজন। আমার খুব ইচ্ছা ছিল 24 মানে 25-এর
গৌর পূর্ণিমা ওই সময়টায় যাওয়ার। তো এখন দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা চলে আসছে। ছুটি পাওয়ার হচ্ছে সবচেয়ে বড়, মানে আমার একটা ইয়ে ছিল যে আমি কিছু ছুটি পাবো, কিন্তু সেটা পাওয়া হবে না হয়তো। তো তারপরেও আমি আশা রাখছি যে 25 সালে আমি মায়াপুরে যেতে পারবো। তা আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমাদের এই ডিজায়ারটা ফুলফিল হয়। হরে কৃষ্ণ। আমি আশীর্বাদ করবার জায়গা নেই প্রভু, কিন্তু আপনি বললেন যে আপনি অধম, আমরা সবাই অধম, তাই জন্য আমরা তাই জন্যই আমরা এই ওয়ার্ল্ডে আছি। আর এটা আমাদের খুব ফরচুন যে আমরা আমরা এই ওয়ার্ল্ডে আছি, যেখানে 500 বছর আগে, মাত্র 500 বছর আগে মহাপ্রভু এসেছিল, আর মাত্র কয়েক বছর আগে জগৎগুরু শিল প্রভুপাদ এসেছিল। এবং এই ধামগুলো আমাদের জন্য ওপেন হয়ে গেছে। কেন কি, দেখুন, আমি তো বাঙালি পরিবারে জন্ম হয়েও আমি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকেই জানতাম না, জাস্ট কয়েকটা বছর আগে অবধি। তো আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করবো প্রভু, যে আপনি যাতে যেতে পারেন। এবং মানে যখন আমাদের ডিজায়ারটা ইন্টেন্স থাকে না, তখন কি হয় যে আমরা খুব ওটার ভ্যালিউটা বুঝতে পারি, আর আমরা খুব রেলিশও করতে পারি। হরে কৃষ্ণা। হ্যাঁ লালু কাকু, আনমিউট করতে পারবো? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ কাকু, একদম। আহ আমি তোমার সমস্ত কথাগুলো খুব মন দিয়ে শুনলাম। শুনে আমার একটা একটা আমার ফিলিং আসছে, যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। যে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি আর তোমার ফ্যামিলির সঙ্গে, ও তোমার পুরো ফ্যামিলির অ্যাসোসিয়েশন আমি এই জীবনে পেয়েছি। তার জন্য আমি খুবই খুবই কৃতজ্ঞ, এবং রিয়েলি আই এম ভেরি গ্রেটফুল টু ইউ অল। দ্যাট ইজ মাই ফিলিং নাও। হরে কৃষ্ণা। All glories to Guru and Srila Prabhupada, Guru and Gauranga. কাকু, অ্যাকচুয়ালি এটা দিয়ে আমার একটা জিনিস মনে পড়ে, যে এটা তোমার তোমার সুইট হার্ট, তোমার সুইট হার্ট, যে তুমি সবসময় খুব গ্রেটফুল। তুমি ইন ইন সুইটনেস আর এই কৃতজ্ঞ হার্টের মধ্যে তুমি, আমি জানি যে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিও তুমি খুব ইয়ে, কিন্তু তুমি তোমার গ্র্যাটিটিউডে তুমি যে গৌরাঙ্গ মহাপ্রভু যাকে ডাকছিলেন, সে হচ্ছেন আমাদের দীনপাবন গৌরাঙ্গ প্রভু। তাকেই ডাকতে দিয়েছিলে মনে হয়। আর তার সাথে সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যে আমার একটা জিনিস মনে পড়লো, যে একটা গ্রামের মধ্যে না, একটা গাধার পিঠে না জগন্নাথের শিলা নিয়ে যাওয়া হচ্ছিল। তো সবাই ওই গাধাটাকে খুব প্রণাম করছে। এবার গাধাটাকে রোজ যখন মানে তার মালিক যখন নিয়ে যায় পেটাতে পেটাতে, তখন ওর পুরো গ্রামের সবাই হাসে। কিন্তু এই দিনকে সব গাধাটাকে সবাই খুব প্রণাম করছে বলে, সে সে গাধা, সে কোন সে মানে সে বুঝতেই পারছে না যে এরা আমাকে এত রেসপেক্ট দিচ্ছে। কিন্তু যখন ফেরার কালে সে দেখে যে আবার একই জিনিস, সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। তো পরে জানা গেল যে ওই দিনকে ওর ওর পিঠের মধ্যে জগন্নাথ শিলা যাচ্ছিল বলে তো সে এরকম ইয়ে হয়। তো আমার পজিশনটা হচ্ছে সেটাই, যে এটা কি হয়েছে, গুরু মহারাজের সঙ্গে যাত্রাতে গেছে, তাই জন্য এটা হচ্ছে তার গ্লোরিজ। এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা, এটা আমাদের পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের গ্লোরিজ। এটা হচ্ছে ধামের গ্লোরিজ। ঠিক আছে, আমি তো হচ্ছে সেখানকার একটা ছোট্ট গাধা, ছোট্ট তাদের কুকুর, যে এসে মানে ওই উচ্ছিষ্টটা, আমি ভেবেছি যে তোমাদের সবাইয়ের আশীর্বাদে, আপনাদের সবাইয়ের আশীর্বাদে আমি
এইটাই পেয়েছি, তাই জন্য সার্ভেন্ট হিসেবে আমি শেয়ার করার চেষ্টা করছি। এটা ছাড়া আমার কোনো যোগ্যতা নেই। হরে কৃষ্ণা। কিন্তু তোমার গ্র্যাটিটিউডটা আমি গ্রহণ করলাম কাকু। হরে কৃষ্ণ। আর কারোর কোনো প্রশ্ন বা কমেন্ট কিছু আছে? আচ্ছা, আর যদি কারোর কোনো কোশ্চেন না কমেন্ট না থাকে, তাহলে আমরা এখানে স্টপ করতে পারি। আমি একবার গ্যালারি ভিউতে দেখে নিচ্ছি। ঠিক আছে। ও, ধন্যবাদ নিত্যলীলা প্রজাপ্রিয়া মাতাজি আর মিনতি মাতাজি। হরে কৃষ্ণা। আমরা এখানে এন্ড করি। প্রভু, এটাকে এন্ড করে দিতে হবে, আমি এটা দেখতে পাচ্ছি না।